বেশিরভাগ বাঙালি গোয়েন্দারাই ডিটেকটিভ শব্দটা ঠিক পছন্দ করেন না, এবং তার থেকেও বেশি অপছন্দ করেন সহজ পাতি কোনো রহস্য। আমাদের আজকের গল্পে সত্যিই কি প্রেত আছে, নাকি শেষে বেরিয়ে আসবে অন্য কোনো সমাধান, নাকি মানুষের বুদ্ধিমত্তার কাছে হার মানতে হয় সমস্ত অলৌকিক শক্তিকেও? তবে বিধিসম্মত সতর্কীকরণ, আজকের গল্প শুনতে গেলে আপনার বারবার কফির প্রয়োজন হতে পারে, কারণ আজ মিডনাইট হরর স্টেশনে প্রথমবার কর্নেল নীলাদ্রি সরকার। শুনতে থাকুন সৈয়দ মুস্তাফা সিরাজের কাহিনী কাঞ্চনপুরের প্রেত রহস্য। ভদ্রলোক ঘরে ঢুকে করজোড়ে কর্নেলকে নমস্কার করে বললেন, নমস্কার, গতকাল সকালে আমি ফোন করেছিলাম। আমার নাম শিবকালী রায়। কর্নেল হাতের ইশারায় তাকে বসতে বললেন। ভদ্রলোক শীর্ণকায়, গায়ের রং কালো, খাঁড়া নাকের নিচে সরু গোঁপ, তার পরনে ছাই রঙের পাঞ্জাবি এবং ধুতি। আমাকে তিনি তীক্ষ্ণ দৃষ্টে লক্ষ্য করছিলেন। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্য সেবক পত্রিকার সাংবাদিক। আপনার সব কথা আপনি জয়ন্তর সামনেই বলতে পারেন, কারণ জয়ন্ত আমার সহকারী। শিবকালীবাবু আমাকে নমস্কার করে বললেন, নমস্কার নমস্কার। হ্যাঁ, মনে পড়েছে বটে, ব্রজেনবাবু আপনার কথাও বলেছেন। বলে তিনি কর্নেলের দিকে ঘুরে বসলেন। বললেন, আপনাকে তো বলেছি কর্নেল সাহেব, বেজো মানে আমার পিস্তুত দাদা ব্রজেন পুলিশে চাকরি করত। এই সময় ষষ্ঠীচরণ ট্রেতে 3 কাপ কফি নিয়ে এলো। কর্নেল বললেন, কফি খান শিবকালীবাবু, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। জানবেন, গরম কফি সব সময় নার্ভ চাঙ্গা করে দেয়। হ্যাঁ, তা তো বটে। কফি খেতে দেখে তাকে অভ্যস্ত বলে মনে হচ্ছিল না। কিছুক্ষণ চুপচাপ কফি খাওয়ার পর তিনি বললেন, এবার কথাটা আরম্ভ করি তাহলে। হ্যাঁ, এবারে আপনার গুপ্ত কথা শোনা যাক। গুপ্ত কথাই বটে, তবে এখন আর গুপ্ত কথা হয়ে নেই। সারা কাঞ্চনপুরে সাড়া পড়ে গেছে। হ্যাঁ, গুপ্ত কথা আসলে এমনটাই হয়। যাই হোক, এবারে কথাটা বলুন। শিবকালীবাবু অর্ধেক খাওয়া কফির পেয়ালা ট্রেতে রেখে প্যান্টের পকেট থেকে রুমাল বার করে মুখ মুছলেন। তারপর চাপা গলায় বললেন, একদিন নয়, পরপর 3 দিন একই রকম ঘটনা, বুঝলেন। রাত 1টা বাজলেই প্রথমে আমার দাদা রক্ষাকালীর জানলার কাছে, তারপর আমার ঘরের জানলার কাছে ফিসফিস করে কেউ বলে ওঠে, সুদে আসলে 1 লাখ। বার 3 একই স্বরে কথাটা বলার পর কেমন একটা শনশন শব্দ হয়। আপনাদের তো এক সময় জমিদারি ছিল বলছিলেন, তো সেই আমলে আপনাদের বংশের কেউ কারো কাছে টাকা ধার করেননি তো? না, সে জমিদারি তো ছিল আমার ঠাকুরদার আমলে। তার আমলেই দেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হয়। ঠাকুরদার সঙ্গে অনেক উঁচুতলার লোকের ভাব ছিল, তাই জমিদারির ক্ষতিপূরণ শিগগিরই পেয়ে গিয়েছিলেন। তারপর আমার বাবা তো ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়েছিলেন। আপনার বাবার নাম কি ছিল? কালীপ্রসাদ রায়। আমি বললাম, তাই বুঝি আপনার আর আপনার দাদার নামে কালী বসেছে? ভালোভাবে বসেনি, তবে আমাদের 2 ভাইয়ের নাম নাকি আমার ঠাকুমা স্বপ্নাদেশ পেয়ে রেখেছিলেন। আপনাদের গৃহদেবতা তাহলে নিশ্চয়ই মা কালী? আগে হ্যাঁ, যা বলছিলুম,
পরপর 3 রাত্রির এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। আর আমরাও যে চুপচাপ বসেছিলাম তা নয়। দ্বিতীয় রাত্রির পর রাত 12টায় বাড়ির টর্চ নিভিয়ে ওত পেতে পিছন দিকে ঝোপের আড়ালে বসেছিলুম, হাতে টর্চ, আর দাদার হাতে তো দোনলা বন্দুক। আর সঙ্গে ছিল আমাদের বাড়ির পুরনো কাজের লোক ভোলা। তারপর মশার কামড়ে অস্থির হয়ে যাচ্ছিল। 1টা বাজার মিনিট 5 আগে আমরা টর্চ জেলে তন্ন তন্ন করে সবখানে খুঁজলুম। যদি কোনো বজ্জাত ওভাবে আমাদের ভয় দেখাতে আসে তাহলে সে 1টা বাজার একটু আগেই আসবে। তাছাড়া তাকে তো দোতলার জানলার কাছে উঠতে হবে। উঠবে কি করে? জলের পাইপ টাইপ জানলার কাছাকাছি কিছুই নেই। এই বলে শিবকালীবাবু হঠাৎ খুব গম্ভীর হয়ে গেলেন। তারপর চোখ বড় করে বললেন, আশ্চর্য ব্যাপার কর্নেল সাহেব, আমরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছি। তারপর অন্য রাতের মতোই নিচের বসার ঘরে প্রকাণ্ড দেওয়াল ঘড়িতে ঢং করে 1টা বাজলো, আর সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে দাদা চিৎকার করে উঠলেন, শিবু শিবু, সে বেটা এসেছে। তারপরেই শুনলুম বন্দুকের গুলির শব্দ। দাদা পরপর 2টো গুলি করার পরই আমি মশারির ভিতর থেকে বেরিয়ে টর্চ হাতে নিলুম। জানলা খুলতে যাচ্ছি, হঠাৎ শুনি সেই ফিসফিসে অদ্ভুত কণ্ঠস্বর, সুদে আসলে 1 লাখ। তারপরই সং করে শব্দ উঠল। অমনি প্রচণ্ড ভয়ে রক্ত যেন হিম হয়ে গেল আমার। মনে পড়ল ঠাকুমা বলতেন এই বাড়িতে মা কালীর বাস, তাই শিবের চালারা নাকি গোপন খবর মা কালীকে দিতে আসে। কর্নেল ততক্ষণে চুরুট ধরিয়েছিলেন। বললেন, মহাদেবের চারারা মা কালীর কাছে খবরাখবর দিতে আসতেই পারে, কিন্তু তাদের কেউ আপনাদের 2 ভাইয়ের জানলার কাছে ওই সুদের অঙ্কের কথাটা বলতে আসবে কেন? ঠিকই বলছেন কর্নেল সাহেব, আমারও তাই মত। কিন্তু দাদা বলেন এই কথাগুলো নাকি রায় পরিবারের গুপ্ত কথা। কোনো পুরুষে কেউ কারোর কাছে কিছু টাকা ধার করেছিলেন, সে টাকা শোধ দেওয়া হয়নি। এদিকে যে টাকা দিয়েছিল সে মরে গেছে। এখন তার প্রেতাত্মা বাবা মহাদেবের কাছে নালিশ করেছে, তাই কথাটা। বুঝেছি। এবারে 3য় রাতের কথা বলুন। আপনারা কি ওই ঘটনার পর বাড়ির চারদিকের আলো জেলে রাখেন না? আপনি ফোনে বলেছিলেন কাঞ্চনপুর এখন শহর হয়ে গেছে, কাজেই বিদ্যুৎ থাকারই কথা। বিদ্যুতের কথা আর বলবেন না, এই আছে এই নেই। আমাদের বাড়িটা একেবারে শেষ প্রান্তে, কিন্তু আলো প্রায় রাতেই থাকে না। 3য় রাতেও আলো জ্বালা ছিল, কিন্তু রাত 12:30টায় অন্য রাতের মতোই আলো নিভে গিয়েছিল, সেই লোডশেডিং। তারপর নিচের দেওয়াল ঘড়িতে 1টা বাজা অবধি আমরা পাহারা দিচ্ছিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার কর্নেল সাহেব, ঘড়ি বাজলই না। আমার হাতের এই ঘড়িতে রেডিয়াম দেওয়া থাকায় দেখে নিলুম 1:10 বাজে। তাহলে কি আজ আর সেই ব্যাটার ছেলে আসবে না? একসময় মশার কামড়ে অস্থির হয়ে আমরা ঘরে ফিরে এলুম, তারপর শুয়ে পড়লুম। একটু পরেই অদ্ভুত ব্যাপার, নিচের ঘরের দেওয়াল ঘড়িতে ঢং করে 1টা বাজলো, তারপর আবার সেই উৎপাত। যাই হোক, থানায় গিয়েছিলুম, পুলিশকে সব বলেছি। পরপর কয়েকটা রাত পুলিশ পাহারাও দিয়েছে। তারপর সেই উৎপাত আর হয়নি। বাবা মহাদেবের এই চেলা তাহলে দেখছি পুলিশকে ভয় পায়। যাই হোক, তারপর? আজ রবিবার, গত শুক্রবার রাত্রে পুলিশ ছিল না। থানার বড়বাবু তো আমাদের উপর রেগে কাঁই, আমরা নাকি পুলিশকে মিথ্যে হয়রান করছি। তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে হয়েছে। আর অদ্ভুত কথা, গত পরশু শুক্রবার রাত 1টায় আবার সেই সুদে আসলে লাখ টাকার কথা।
তাহলে এই গুপ্ত কথা কি পুলিশই রটিয়েছে? না কর্নেল সাহেব, পুলিশই আমাদের সতর্ক করে দিয়েছিল এসব কথা যেন কেউ টের না পায়। কাজেই পুলিশ রটায়নি, আমার মনে হয় রটিয়েছে আমাদের ভোলা। আসলে ভোলার বুদ্ধিশুদ্ধি কম, ওর কোনো প্রাণের বন্ধুকে নিশ্চয়ই কথাটা বলেছে। তা না হলে কাল শনিবার আমাদের বাড়িতে দলে দলে লোকজন এসে ভূতের উৎপাতের কথা জিজ্ঞেস করবে কেন? এই আর এক উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়ির দরজা ভিতর থেকে হেঁটে দিয়েছিলুম, আর বাইরের কপাটে একটা বড় কাগজ ছেঁটে তাতে ইংরেজিতে লিখেছি, ডু নট ডিস্টার্ব। এটা আমার লেখা, আর দাদা লিখেছেন, ট্রেসপ্যাসার্স উইল বি প্রসিকিউটেড। বাহ বাহ, ভালো করেছেন, খুব ভালো করেছেন। রিটায়ার্ড পুলিশ অফিসার ব্রজেন ঘোষ আমাদের আত্মীয়। উনি থাকেন কলকাতার আমহার স্ট্রিটে। একসময় উনি আমাদের কাঞ্চনপুর থানায়ও ছিলেন। তাই দাদা আমাকে পরামর্শ দিলেন প্রাইভেট ডিটেকটিভ দিয়ে এই রহস্য ফাঁস করতে হবে। ব্রজেনবাবুর কাছে গেলে উনি ভালো প্রাইভেট ডিটেকটিভের খোঁজ দিতে পারবেন। সেভাবেই আর কি আপনার কাছে। আমি জানি কর্নেলকে কেউ ডিটেকটিভ বললে উনি খুব খাপ্পা হয়ে যান। বাংলা স্ল্যাং টিকটিকি কথাটা নাকি ডিটেকটিভ থেকে এসেছে। আমি কর্নেলের দিকে তাকিয়েই বুঝলাম শিবকালীবাবু এবার কর্নেলের কাছে হয়তো গলা ধাক্কা খাবেন। তাই দ্রুত বললাম, শিবকালীবাবু, কর্নেল ডিটেকটিভ নন, উনি একজন নেচারোলজিস্ট, অর্থাৎ কিনা প্রকৃতি বিজ্ঞানী। এবার দেখলাম শিবকালীবাবুর মুখে গাঢ় হতাশার ছাপ। তিনি ভাঙা গলায় বললেন, তবে যে ব্রজেনবাবু বললেন কর্নেল নীলাদ্রি সরকার। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই শিবকালীবাবু, আপনি আমার এই কার্ডটা রাখুন। তিনি তার একটা নেম কার্ড শিবকালীবাবুকে দিলেন। ভদ্রলোক বিড়বিড় করে সেটা পড়তে লাগলেন। এই সময় ঘড়ি দেখে কর্নেল বললেন, রিটায়ার্ড পুলিশ অফিসার ব্রজেন ঘোষকে আমি ঠিক স্মরণ করতে পারছি না, তবে দেখলে পরে নিশ্চয়ই চিনতে পারবো। যাই হোক, তার সম্মান রাখতে আমি কাল আপনার ফোন পাওয়ার পরই একটা ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, আপনি প্রাইভেট ডিটেকটিভের কথা বলছিলেন। 1 মিনিট, টের পাচ্ছি তিনি আসছেন। কিন্তু ব্রজেনবাবুর কাছে শুনেছি রহস্যের গন্ধ পেলেই আপনি সেখানে ঝাঁপিয়ে পড়েন। কর্নেল সাদা দাড়ি থেকে চুরুটে ছাই ঝেড়ে ফেলে চকচকে প্রশস্ত টাকে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, রহস্যের গন্ধ পেলে আমি চুপচাপ মোটেই বসে থাকি না, তবে সেটা বিশেষ একটা সময়। আগে ব্রজেনবাবুর কথা মতো আপনাকে একজন প্রাইভেট ডিটেকটিভ দিচ্ছি। আপনার পুরনো বন্ধু এই পরিচয় দিয়ে তাকে বাড়িতে রাখবেন। আর আপনি যাবেন না স্যার? যাব, আগে প্রাইভেট ডিটেকটিভ। ষষ্ঠী, তো টিকটিকি বাবুকে নিয়ে আয়। আমি অবাক হয়ে দেখলাম কর্নেলের জাদুঘর সদৃশ্য এই বিশাল ড্রয়িং রুমের দরজা ঠেলে সবেগে প্রবেশ করলেন আবার কে? স্বনামধন্য প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, মানে আমাদের প্রিয় হালদার মশাই। বুঝতে পারলাম কর্নেল শিবকালীবাবুর ফোন পাওয়ার পরই আজ আসতে বলেছিলেন। তিনি সোফার একপাশে ধপাস করে বসে বললেন, বেশি দেরি করি নাই, কি কন কর্নেল স্যার? হালদার মশাই, আগে আপনাকে আপনার ক্লায়েন্ট অর্থাৎ মক্কেলের সঙ্গে আলাপটা করিয়ে দিই। গোয়েন্দা প্রবর গুলি গুলি চোখে শিবকালীবাবুকে দেখছিলেন। তারপর বললেন, তা ক্যাশটা কি? আপনার ক্লায়েন্টের সঙ্গে আলাপটা করিয়ে দিই, তারপর তার মুখেই সব শুনবেন। এরপর যথারীতি হালদার মশাইয়ের জন্য স্পেশাল কফি আনলো ষষ্ঠী। কর্নেল তাকে বললেন, ষষ্ঠী, এবার আমাদের গেস্টের জন্য 1 কাপ চা, আর আমার আর জয়ন্তর জন্যে কফি। জয়ন্তবাবু, এটা কয় রাউন্ড কফি? 4th রাউন্ড। কফি পানের পর কর্নেল হালদার মশাইকে কাঞ্চনপুর জমিদার বাড়ির ভুতুরে ঘটনা সংক্ষেপে শুনিয়ে দিলেন। সেই সঙ্গে শিবকালীবাবুও কিছু কিছু বিবরণ জুড়ে দিলেন। এরপর হালদার মশাই শিবকালীবাবুকে বেশ কিছুক্ষণ ধরে জেরা করে বললেন, দেখুন মশাই, আমি 34 বৎসর পুলিশে চাকরি করছি, ঠিক আছে? রিটায়ার করার পর একখান প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলছি, কাজেই আপনার ক্যাশ খান আমি লইলাম।
আর কর্নেল স্যার যখন আমারে আপনি গো হেভি মিস্ট্রি সলভ করণের দায়িত্ব দিয়েছেন, তখন আমি নিজেরে লড়াইয়া দিব একেবারে। আপনি চিন্তা করেন না। শিবকালীবাবুকে একটু বিব্রত দেখাচ্ছিল। বুঝতে পারছিলাম তিনি কর্নেলকেই মনে মনে চাইছিলেন। আমি তার মনোভাব বুঝতে পেরে বললাম, শিবকালীবাবু, কর্নেল সব রহস্যময় ঘটনার সরেজমিন ব্যাকগ্রাউন্ড আগে সংগ্রহ করেন, তাই সব ক্ষেত্রেই উনি আমাদের হালদার মশাইকে আগে পাঠিয়ে দেন। উনি কি আমাদের পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলতে পারেন না? খুবই পারেন, কিন্তু হালদার মশাইয়ের একটা জেদ আছে। আমাগো মাতৃভাষা ছাড়ুম কেন? মাতৃভাষার লাইগা ঢাকায় আমাগো পোলারা প্রাণ দিছে না। দেশ ছাড়লে কি হইব? রক্তের টান। ঠিক বলেছেন। তাহলে আপনি আমার বন্ধু হিসেবে কাঞ্চনপুরে বেড়াতে যাচ্ছেন আর আমাদের বাড়িতেই থাকছেন। কর্নেল সাহেবের কথায় আমি রেডি হইয়াই আইছি। বলে তিনি তার ব্যাগটা কাঁধে ঝোলালেন, তারপর শিবকালীবাবুর সঙ্গে বেরিয়ে গেলেন। কর্নেল চুপচাপ চুরুট টানছিলেন। বললাম, হালদার মশাইকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ঠিক হলো? বাঘ কথাটা তোমার মাথায় কেন এলো জয়ন্ত? যা বুঝছি তাতে মনে হচ্ছে এটা টাকা কড়ি দেনা পাওনার ব্যাপার। পাওনাদাররা কিন্তু আসলে এক একটি রক্তখেকো বাঘ। পরদিন বিকেলে দৈনিক সত্য সেবক পত্রিকার নিউজ রুমে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় চিফ অফ দি নিউজ ব্যুরো সত্যদা হাঁক দিলেন, জয়ন্ত, তোমার ফোন। একটু অবাক হয়েই সত্যদার টেবিলে গেলাম। আমার নিজস্ব টেবিলে তো ফোন আছে, অথচ সত্যদার ফোনে কে আমার সঙ্গে কথা বলতে চায়? কাছে যেতেই সত্যদা মুচকি হেসে চাপা স্বরে বললেন, তোমার ফ্রেন্ড ফিলোসোফার গাইড আমাকে জিজ্ঞেস করছিলেন জয়ন্তকে একা পাওয়া যাবে কিনা। বললুম না, কারণ তোমার চারপাশে কুচি কাঁচা ছেলে মেয়ে রিপোর্টাররা মাছির মতো বনবন করছে। রিসিভার তুলে বললাম, হাই বস, আমাকে একা পেতে চান, কিন্তু এখানেও তো আমি একা নই। তোমাকে কলকাতা ছেড়ে আমার সঙ্গে পাড়ি জমাতে হবে, কাজে তোমার অফিসিয়াল অনুমতির দরকার তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। সত্যদা জানলে আমার অবাধ ছুটি। রিসিভারটা তোমার সত্যটাকে দাও, তবে আশা করছি তুমি এখনই খাঁচা খুলে উড়ে আসতে পারবে। ব্যাপারটা বোঝা গেল না। কর্নেলের কথা মতো রিসিভার সত্যদাকে দিলাম। তারপর দেখলাম সত্যদা খুব মন দিয়ে কর্নেলের কথা শুনছেন আর মাঝে মাঝে বলে উঠছেন, হ্যাঁ, দারুণ। ওরে বাবা, বলেন কি? কি সর্বনাশ! শেষে বললেন, হ্যাঁ, জয়ন্ত যাচ্ছে। আমাদের নিউজ পেপার এইবারে একখানা দুর্ধর্ষ স্টোরি চেপে হইচই ফেলে দেবে। সত্যদা রিসিভার রেখে এক গাল হেসে বললেন, উইশ ইউ গুড লাক জয়ন্ত। কর্নেল বুড়োর কথা শুনে তো মনে হলো একেবারে রাঘব বোয়ালের কেস। সত্যসেবক পত্রিকার অফিসের গ্যারেজ থেকে আমার ফিয়াট গাড়িটা বের করে নিয়ে যখন এগোচ্ছি, তখনও আমার মাথায় ঢোকেনি কর্নেল কেন এমন করে ডাক দিলেন। অফিস প্রাঙ্গণ পেরিয়ে গিয়ে তবে মনে পড়ল কাঞ্চনপুরে জমিদার বাড়ির ঘটনা। গোয়েন্দা প্রবর হালদার মশাইয়ের কোনো বিপদ হয়নি তো? ফ্রি স্কুল স্ট্রিট হয়ে ইলিয়ট রোডে পৌঁছে একটা গলি রাস্তার পরই কর্নেলের অ্যাপার্টমেন্ট হাউস। গেট দিয়ে ঢুকে লনের একপাশে গাড়ি রাখলাম, তারপর 3 তলায় চলে গেলাম। ডোরবেলের সুইচে আঙুল পড়তেই তক্ষুনি দরজা খুলে গেল। দেখলাম ষষ্ঠীচরণ হাসি মুখে দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করে বলল, বাবা মশাইরে খুব ব্যস্ত দেখাচ্ছে। আমায় বলছিলেন তুই লক্ষ্য রাখবি তোর কাগজের দাদাবাবু আসছেন কিনা। কথাগুলো বলে ষষ্ঠী পাশের করিডোর দিয়ে ভেতরে চলে গেল। আমি ছোট্ট ওয়েটিং রুমটার ভেতর দিয়ে দ্রুত এগিয়ে ড্রয়িং রুমে ঢুকলাম। দেখলাম কর্নেল ইজি চেয়ারে বসে এক টুকরো কাগজে চোখ রেখেছেন। আমাকে দেখে তিনি নড়ে বসলেন। এই যে জয়ন্ত,
আজ সকালে ভাবছিলাম তোমাকে সোজা আমার কাছে চলে আসতে বলবো, কারণ কাঞ্চনপুরের ঘটনাটা যে ছোটখাটো নয় এটা কিন্তু গত রাতেই টের পেয়েছিলাম। ষষ্ঠী, আমার জন্য আনবে কফি। সোফায় বসে এবার লক্ষ্য করলাম কর্নেলের মুখে উদ্বেগের ছাপ। বলছি, আমাদের হালদার মশাইয়ের কোনো বিপদ হয়নি তো? না, গত রাতে কাঞ্চনপুর থেকে হালদার মশাই আমাকে ফোন করেছিলেন। জমিদার বাড়িতে ফোন নেই, উনি বাজারের একটা ফার্মেসি থেকে ফোন করেছিলেন। আহা, ফোনে উনি কি বললেন তাই বলুন না। জয়ন্ত, হালদার মশাইয়ের মতো ব্যাপারটা খুব সহজ নয়। রাত 1টায় যে ভুতুড়ে কাণ্ডটা হয় তার পেছনে বাড়ির লোকেরই কারো হাত আছে। এদিকে হালদার মশাইয়ের ওখানে পৌঁছানোর পরে লেটার বক্সে একটা চিঠি পাওয়া গেছে, উড়ো চিঠি। তাতে কেউ লাল কালিতে লিখেছে, কলকাতা থেকে গোয়েন্দা এনেছ, গোয়েন্দার মাথায় দা চালিয়ে দেব। কথা মতো কাজ না করলে তোমারও ধড় মুন্ডু আলাদা হয়ে যাবে। ষষ্ঠীর ট্রেতে 2 পেয়ালা কফি আর স্ন্যাক্স রেখে গেল। কর্নেলের মুখে তখনও উদ্বেগের ছাপ। কফির পেয়ালা তুলে নিয়ে চুমুক দিয়ে বললাম, তা এই সামান্য ব্যাপারে আপনি এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন কেন? বরাবর তো দেখা গেছে যত গর্জায় তত বর্ষায় না। কর্নেল কফির পেয়ালা তুলে নিয়ে তার হাতের সেই টুকরো কাগজটা আমাকে দিলেন। যেমন তেমন ভাবে ছেঁড়া কাগজটায় লাল কালিতে লেখা, ব্যাটার ছেলে এই বুড়ো বয়সেও বাঘের গুহায় মুখ ঢোকাতে আসছে, সাবধান। কাঞ্চনপুরের মাটিতে পা পড়লেই ঠেলাটা বুঝতে পারবে। আমি না হেসে পারলাম না, বললাম, এই আমার না খুব অবাক লাগছে কর্নেল। দেখুন, জীবনে কখনো এইসব তুচ্ছ ব্যাপারকে আপনি পাত্তা দেননি। এই হাস্যকর চিঠিটা নিশ্চয়ই আপনার লেটার বক্সে কেউ দিয়ে গেছিল। কর্নেল আস্তে বলে কফি পানে মন দিলেন। এই সময় ড্রয়িং রুমের দেওয়াল ঘড়িতে বিকেল 4টে বাজল। ঘড়ির দিকে তাকিয়ে কর্নেল বললেন, ধরো 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 এই কাটিংগুলো। জানতো? কর্নেল টেবিলের ড্রয়ার টেনে খবরের কাগজের একগোছা কাটিং আমার হাতে তুলে দিলেন। খবরগুলো পুরনো, তারিখ অনুযায়ী সাজানো আছে। শেষেরটার তারিখ বছর 5 আগেকার। সেইটার হেডিংয়ে ছাপা হয়েছে, কাঞ্চনপুর এস্টেটের নিরুদ্দিষ্ট ছোট শরিক হরকালী রায়ের মৃত্যু হয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, তিনি একেবারে সশরীরে দিবালোকে আবির্ভূত হয়ে বলেছেন যে মিথ্যুকরা তার নামে মিথ্যা খবর রটিয়েছিল তাদের তিনি শায়েস্তা করবেন। কাঞ্চনপুরে হরকালীবাবু খুব জনপ্রিয় ছিলেন, তাই সেখানকার লোকেরা তাকে জোর করে তার বাড়ির অংশের দখল নিতে সাহায্য করেছিল। তারপরই কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। হরকালীবাবুকে আর দেখা যাচ্ছে না। তার বাড়ির দরজায় তালা দেওয়া নেই। তিনি যেমন আশ্চর্যভাবে এসেছিলেন তেমনি আশ্চর্যভাবে উধাও হয়ে গেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। কিছু বৃদ্ধ লোকের মতে জমিদার বাড়ির উপাস্য দেবী কালিকার মন্দিরে নাকি বহু ধনরত্ন লুকানো আছে। হরকালীবাবুর মতো অবিকল দেখতে কোনো লোক সেই ধনরত্ন চুরি করতে এসেছিল। তার পেছনে অবশ্যই কোনো পাকাপোক্ত লোক আছে, তবে পুলিশ এই সব বিষয়ে মাথা ঘামাচ্ছে না। এই খবরটা পড়ার পর বললাম, দেখুন, স্থানীয় সংবাদদাতারা কলকাতার কাগজে জায়গা পাওয়ার লোভে অনেক উদ্ভট খবর লিখে পাঠায় এবং তা ছাপাও হয়। তুমি যদি ধৈর্য ধরে সবগুলো কাটিং পড়ো তাহলে বুঝতে পারবে কাঞ্চনপুর জমিদার বাড়িতে সত্যিই একটা জটিল রহস্যময় ইতিহাস এখনো কাজ করে যাচ্ছে। এসবের মূলে হচ্ছে গৃহদেবতার ধনরত্ন। বোঝা যাচ্ছে সেই ধনরত্ন কোথায় আছে তার সন্ধান এখনো মেলেনি। জয়ন্ত, মানুষের সবচেয়ে লোভ গুপ্তধনে।
গুপ্তধনের জন্য এ যাবৎকাল সারা পৃথিবীতে মানুষ যে কী সব জঘন্যতম কাজ করেছে তুমি জানো, সে বিষয়ে আমার কাছে একটা বই আছে। দেখুন, এইটুকু শুনেই না আমার মাথা গুলিয়ে যাচ্ছে। ওসব বাদ দিন, আপনি শুধু বলুন আপনি কি করতে চান। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে চুরুট টানতে থাকলেন। তারপর হঠাৎ চোখ খুলে চাপা স্বরে বললেন, শোনো জয়ন্ত, তুমি আর আমি আজ রাতে ট্রেনে কাঞ্চনপুর যেতে চাই। তত বেশি দূর তো নয়, শিয়ালদা থেকে ধরো 3.5 ঘন্টার জার্নি। আমি ট্যুরিস্ট ডিপার্টমেন্টের সুকুমারকে বলে সেখানকার ট্যুরিস্ট লজে একটা ডাবল রুমের ব্যবস্থা করতে পারি। আমার মাথায় কর্নেলের মতোই জেদ চেপে গেল। বললাম, ঠিক আছে, আমি সল্টলেকে আমার ফ্ল্যাটে গিয়ে রেডি হয়ে আসছি। আমার গাড়িটা আপনার খালি গ্যারেজেই রেখে দেবো। বাহ বাহ, আমি জানতুম তুমি আমার সঙ্গ ধরতে দ্বিধাবোধ করবে না। আমরা রাতের ডিনার খেয়ে বেরোবো। ট্রেন ছাড়বে 11:30টায়। হ্যাঁ, ভেবে দেখলাম শেষ রাতে পৌঁছানোটাই ভালো। আচ্ছা, একটা কথা, আপনি কাঞ্চনপুর জমিদার বাড়ির খবরের কাটিংগুলো এত বছর ধরে কেন রেখেছিলেন বলুন তো? কাঞ্চনপুর গঙ্গার ধারেই, ওদিকে একটা বিশাল জলা আছে। একসময় ওখানে পাখি দেখতে যেতুম। শিবকালীবাবু, হরকালীবাবু জানেন না, আমার বন্ধু ছিলেন ওদের বড় তরফ কালীরঞ্জন রায়, সম্পর্কে শিবকালীবাবুর জ্যাঠা। ওদের 3 শরিকের বাড়ি কালী মন্দিরকে কেন্দ্র করে 3 দিকে। অবশ্য সে প্রায় তোমার বছর 15 আগের কথা। কালীরঞ্জনবাবু বিয়ে করেননি। তার মৃত্যুর খবর আমি পেয়েছিলাম খবরের কাগজে, কারণ উনি এলাকার একজন রীতিমতো গণ্যমান্য লোক ছিলেন। তাছাড়া কলকাতার একটা রাইফেল শুটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন কালীরঞ্জনবাবু। রাইফেল শুটার হিসেবে সারা দেশে তার খ্যাতি ছিল। যাকে ওসব কথা তুমি পরে শুনবে, এখন তুমি চট করে ফ্ল্যাটে গিয়ে রেডি হয়ে এসো। হ্যাঁ, সঙ্গে কিন্তু গরম পোশাক নিতে ভুলো না। কলকাতায় এই নভেম্বরে এখনো শীত পড়েনি, কিন্তু কাঞ্চনপুর এখন ঠক 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 করে শীতে কাঁপছে। আর একটা কথা, তোমার আগ্নেয়াস্ত্রটা নিতে ভুলো না। সে কি, খুনোখুনির পাল্লায় পড়তে হবে নাকি? হতেও পারে, হতেও পারে। বলে কর্নেল খবরের কাটিংগুলো গুছিয়ে রাখতে ব্যস্ত হলেন। আমি তখনই বেরিয়ে এলাম। পার্ক সার্কাস ধরে ইএম বাইপাসে পৌঁছে এবার হঠাৎ কেন যেন একটা গোপন আতঙ্কের শিহরণ জাগলো শরীরে। কর্নেলকে কোনো ঘটনা এত বেশি গুরুত্ব দিয়ে চিন্তা করতে দেখিনি। তার সঙ্গে এ যাবৎ ঘুরে এ ধরনের বহু পরিবারে গৃহদেবতার গুপ্তধনের রহস্যে জড়িয়ে পড়েছি, কিন্তু কখনো কর্নেলকে তা নিয়ে এত ব্যস্ত হতে দেখিনি। মনে হচ্ছে কাঞ্চনপুরের জমিদার বাড়িতে পূজ্যা মা কালীর ধনরত্ন নেহাত গুজব নয়। তাছাড়া কর্নেলকে এর মধ্যেই কেউ উড়ো চিঠিতে ভয় দেখিয়েছে। আমার মনে আতঙ্ক জাগলো। আমি সতর্কভাবে ড্রাইভ করছিলাম। এই যাবৎকাল যেখানে গেছি লক্ষ্য করেছি কর্নেল লক্ষ্যে পৌঁছানোর জন্য আগে থেকেই সব আয়োজন করে রাখেন। রাতে ট্রেন কিছুটা লেট করেছিল, কিন্তু কাঞ্চনপুর স্টেশনে পৌঁছে দেখি পুলিশ পোস্ট থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। আর কর্নেল যা বলেছিলেন তার সত্যতাও হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। সেই শেষ রাত্রে ঘন কুয়াশা আর হিম করা শীত। ড্রাইভারের নাম কালীপদ শুনে জানতে চেয়েছিলাম সে কাঞ্চনপুর জমিদার বাড়ির কেউ কিনা। লোকটি খুব বিনয়ী, মাথা নেড়ে বলেছিল, আগে না স্যার, ওরা বামুন, আমি হলুম সুদ্দূরের ছেলে। তবে আমাদের ওখানে জমিদার বাবুদের গৃহদেবতা কালীর ওপর সারা এলাকার লোকের খুব ভক্তি আছে, তাই এখানে কালী নামের খুব ছাড়াছড়ি। তবে হ্যাঁ, সাক্ষাৎ জাগ্রত দেবী স্যার। স্টেশন এলাকা ছাড়িয়ে গিয়ে গাঢ় অন্ধকার, ঘন কুয়াশাও লক্ষ্য করলাম। কর্নেলকে বললাম, ট্যুরিস্ট লজ অবধি আলো থাকা উচিত ছিল। আলো পরে হবে স্যার,
শুনেছি আমাদের লজ কাঞ্চনপুর থেকে একটুখানি দূরে। একটা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে গেলে ডাইনে পড়বে শঙ্খদহ ঝিল, বিশাল ঝিল। এই শীতে নানান রকম পাখি আসে স্যার, সে পাখি দেখতে ট্যুরিস্টরা আসে, তাই ট্যুরিস্ট লজ করা হয়েছে ওখানে গঙ্গার ধারে। এই ড্রাইভারটি বিনয়ী হলেও বড় বেশি কথা বলে। হেডলাইটের আলোয় লক্ষ্য করছিলাম মোরাম বেছানো রাস্তার দুধারে কুয়াশা ঢাকা ঘন জঙ্গল। কর্নেল এতক্ষণ চুপচাপ চুরুট টানছিলেন। চুরুটে ধোঁয়ায় গাড়ির ভেতরটা পাছে কটু হয়ে ওঠে, তাই তিনি তার দিকে জানলা নামিয়ে দিয়েছিলেন। এবার তিনি বললেন, এটা গাড়ির ফটো। জমিদার বাড়ির এক শরিক নাকি মরে যাওয়ার পরে জ্যান্ত হয়ে ফিরে এসেছিল। হ্যাঁ স্যার, আমি চোখে দেখিনি, তবে ঘটনা সত্যি। ইদানিং শুনছি তিনি নাকি আবার মরে গিয়ে দুই ভাইপোকে ভূত হয়ে ভয় দেখাচ্ছেন। তার মানে এবার তিনি আগের মতো জ্যান্ত হয়ে ফিরতে পারেননি না? কালীপদ তখনই গম্ভীর হয়ে গেল। গাড়ির ড্যাশবোর্ডের আলোয় লক্ষ্য করলাম তার মুখে যেন আচমকা ভয়ের ছাপ ফুটে উঠেছে। সে চাপা স্বরে বলল, জমিদার বাড়িতে সত্যি এবার ছোট শরীর হরকালীবাবুর প্রেতাত্মা হানা দিয়েছে স্যার। শুনেছি ও তল্লাটে দিন দুপুরেও একলা যেতে লোকে ভয় পাচ্ছে। কথাটা বলেই সে চুপ করে গেল। একটু পরেই সামনে একটা উঁচু জায়গার ওপর আলোর ছটা দেখতে পেলাম। জঙ্গল পেরিয়েই দেখলাম রাস্তাটা উঁচু হতে হতে বাংলোর গেটে পৌঁছেছে। এতক্ষণ পরে আলো দেখে অস্বস্তি কেটে গেল। কালীপদ একবার হর্ন দিতেই কম্বল মুড়ি দিয়ে একটা লোক বেরোলো। গেটের পাশের ছোট্ট একটা ঘর, বুঝতে পারলাম ওখানেই লোকটা থাকে। সে গেট খুলে দিলে আমাদের গাড়ি বাংলোর সামনে পৌঁছালো। চওড়া বারান্দায় কোট প্যান্ট পরে এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। গাড়ি থেকে আমাদের নামতে দেখে তিনি করজোড়ে নমস্কার করে বললেন, নমস্কার, কোনো অসুবিধা হয়নি তো স্যার? না না, ট্রেন একটু লেট ছিল, এই যা। আপনার নাম সুরঞ্জন চক্রবর্তী? আগে হ্যাঁ স্যার, আমি এই বাংলোর কেয়ারটেকার। আপনাদের জন্য দোতলায় ওই দক্ষিণ পশ্চিম কোণে ওই সুইটটা খালি রেখেছি, বাকি সব ভর্তি। সুরঞ্জনবাবুর সঙ্গে আমরা দোতলায় গেলাম। একটা ঘরের দরজা খুলে দিয়ে তিনি বললেন, কলকাতা থেকে আমাদের সাহেব বলে পাঠিয়েছেন আমি যেন কফির ব্যবস্থা রাখি। রাত 3:30 এক কাপ কফি পেলে মন্দ হতো না, কিন্তু কোনো কিন্তু নয় স্যার, আমি সব ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। ইতিমধ্যেই ঘরের আলো তিনি জ্বেলে দিয়েছিলেন। বেশ চওড়া ঘর, দুদিকে দুটো সিঙ্গেল খাট, খাটে মশারি গোঁজা আছে। কর্নেল তার কাঁধের বোঁচকা কোণের একটা টেবিলে নামিয়ে রাখলেন, তারপর পিঠে আটা কিট ব্যাগটাও খুলে ফেললেন। আমি উল্টো দিকের খাটের পাশের টেবিলে আমার ব্যাগটা রেখে বললাম, আচ্ছা গঙ্গা কোন দিকে? মা গঙ্গার দর্শন এখন পাবে না। মা গঙ্গা এখন কুয়াশার আড়ালে ঘুমুচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সুরঞ্জনবাবু একজন পরিচারকের সঙ্গে ঘরে ঢুকলেন। পরিচারকের হাতে একটা ট্রে, তাতে 2 পেয়ালা কফি আর পোটাটো চিপস। ধন্যবাদ ধন্যবাদ সুরঞ্জনবাবু, আর আপনাদের জ্বালাতন করছি না। বড় সাহেব বলে দিয়েছেন কর্নেল সাহেবের যেন এতটুকু অসুবিধা না হয়। আচ্ছা, গুড নাইট স্যার। ওরা চলে গেলেন। কর্নেল দরজা ভেতর থেকে বন্ধ করে কয়েকটা জানলা খুলে দিলেন। তারপর একটা জানলার পর্দা সরিয়ে বললেন, আশা করি এই জানলা দিয়ে হরকালীবাবুর ভূত সুদে আসলে লাখ টাকা চাইতে আসবেন না। কেন? এদিকটায় মা গঙ্গা। ভূতের আবার গঙ্গা প্রাপ্তি পছন্দ করে না, তারা ভূত হয়েই থাকতে চায়। ঠিক, চলো আগে কফিটা খেয়ে নি, তারপরে শুয়ে পড়া যাবে। সত্যি বলতে কি, টানা প্রায় 3.5 ঘন্টা ট্রেন জার্নির পর প্রচণ্ড শীতে এখানে পৌঁছে কফির উষ্ণতা খুব আনন্দ দিচ্ছিল। কর্নেলের সঙ্গে যেখানেই গেছি দেখেছি তার সব আয়োজনই নিখুঁত থাকে। সামরিক জীবনের শৃঙ্খলাবোধই বোধহয় এর কারণ।
কফি খেয়ে পোশাক বদলে মশারির ভেতর শুয়ে পড়েছিলাম। কর্নেলের কথা মতো আমার রিভলভারটা বালিশের পাশে রাখতে ভুলিনি। তারপর কর্নেলের নাক ডাকা শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে কেউ চাপা গলায় বলছে, 8টা বাজে স্যার, বেডটি এনেছি। তখনই উঠে বসলাম। বুঝতে পারলাম ওপাশের মশারির ভেতর কর্নেল নেই, প্রাতঃভ্রমণে বেরিয়েছেন এবং আমার জন্য বেডটির কথা বলে গেছেন। বললাম, দরজা খোলা আছে, চলে এসো। পর্দার ফাঁক দিয়ে দেখলাম বাইরে ম্রিয়মান রোদ। তখনও কুয়াশা মুছে যায়নি। পরিচারকটি বিছানার পাশে চা রেখে বিনীতভাবে বলল, আপনার মশারিখানা তুলে দিই স্যার, তাহলে চাটা খেতে সুবিধে হবে। তা সে আমার বলার অপেক্ষা না করেই মশারি তুলে ওপরে রেখে দিল। কম্বলের মধ্যে কোমর ডুবিয়ে বসে বেডটিতে আরাম করে চুমুক দিলাম। লোকটা বলল, আমার নাম স্যার, আমার নাম পঞ্চানন, তবে লোকে আমাকে পাঁচু বলেই ডাকি। ম্যানেজার বাবু আপনাদের সেবার জন্যে আমায় ঠিক করেছেন। এই যে সুইচটা দেখছেন, এইটা টিপলে পরে আমি তক্ষুনি এসে হাজির হয়ে যাব। বলে সে বেরিয়ে গেল। তারপরই আমার চোখ গেল বালিশের পাশে আমার আগ্নেয়াস্ত্রটার দিকে। সর্বনাশ! অস্ত্রটা তো পাঁচু নিশ্চয়ই দেখে ফেলেছে। সে মশারি ওঠানোর সময় অস্ত্রটা একটু সরে গেছে। অবশ্য এতে উদ্বেগের কিছু নেই, বরং এখানকার অন্তত একটা লোক যখন দেখেছে আমার কাছে কি সাংঘাতিক অস্ত্র আছে, তখন যদি সে দৈবাৎ শত্রুপক্ষের লোকও হয়, ভয় পাবে। কর্নেল ফিরলেন আধ ঘন্টা পর। ততক্ষণে আমি পোশাক বদলে পশ্চিমের বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছিলাম। কর্নেল ঘরে ঢুকে বললেন, ওই দরজাটা বন্ধ করে ভেতরে এসো। জয়ন্ত, ভেতরে এসো। আপনার দাড়িতে মাকড়সার জাল লেগে আছে, আর টুপিতে কি সব বিশ্রী জিনিস। আপনি কি প্রজাপতি ধরতে ঝোপে ঢুকেছিলেন নাকি? না, জঙ্গলের ভেতরে এখানে একটা শিব মন্দির আছে, ভাঙাচোরা মন্দির। সেখানে কেউ বসেছিল। দূর থেকে বাইনোকুলারে লক্ষ্য করেই আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু লোকটার তীক্ষ্ণ দৃষ্টি আমাকে চুপি চুপি আসতে দেখেই অদৃশ্য হয়ে গেল। বটে, ব্যাপারটা তাহলে সন্দেহজনক না? তা না হলে সে পালাবে কেন? লোকটা একজন সাধু বাবা। আমি ভেবেছিলাম আমাদের হালদার মশাই কোনো কারণে সাধুর ছদ্মবেশে ওখানে বসে আছেন, কিন্তু না, দেখা গেল লোকটা হালদার মশাই নয়। যাই হোক, ও নিয়ে মাথা ঘামিয়ে এখন লাভ নেই। আমি বরং পোশাক বদলে নিই, ব্রেকফাস্ট এসে যাবে এখনই। বলে পিঠের কিট ব্যাগ খুলে রেখে টুপি ঝাড়তে ঝাড়তে কর্নেল বাথরুমে ঢুকলেন। একটু পরেই সেই পাঁচু ট্রেতে ব্রেকফাস্টের খাদ্য নিয়ে এলো। মাছের টেবিলে রেখে সে বলল, কফি রেডি আছে স্যার, ঠিক সময় নিয়ে আসবো। কথাটা বলে সে গোঁফের একটা পাশ চুলকে নিল। তারপর দাঁত বের করে নিঃশব্দে হেসে বলল, এই একটা কথা জিজ্ঞেস করব, দয়া করে অপরাধ নেবেন না স্যার। আপনার বালিশের কাছে যে ওই অস্ত্রটা দেখলুম, হ্যাঁ স্যার, ওই আমাদের কাঞ্চনপুরে রক্ষাকালী বাবুর কাছে ওটা আছে। ওনারা জমিদার ছিলেন তো স্যার, আমি এক সময় ওনার বাড়িতে কাজ করতুম, তাই দেখেছিলুম। এই সময় কর্নেলকে বেরিয়ে আসতে দেখে জিপ কেটে তাকে সেলাম ঠুকে বেরিয়ে গেল। কর্নেল দাড়িতে চিরুনি চালিয়ে চেয়ারে বসলেন। তারপর বললেন, শ্রীমান পঞ্চানন ওরফে পাঁচু তোমাকে কি যেন বলছিল? অগত্যা কর্নেলকে ব্যাপারটা খুলে বলতেই হলো। কর্নেল ব্রেকফাস্ট করতে করতে বললেন, জানতো যা ঘটে, জানবে অনেক সময় তা ভালোর জন্যই ঘটে। শিবকালীবাবু আমাদের বলেছেন যে তার দাদা রক্ষাকালীবাবুর একটা বন্দুক আছে, কিন্তু তার একটা পিস্তল বা একটা রিভলভারও যে আছে এটা তো জানা গেল পাঁচুর মুখ থেকে।
একজন লোকের কাছে সরকারের পক্ষে পুলিশ একটা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে পারে, সচরাচর বন্দুকের লাইসেন্সই দেওয়া হয়। বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাউকে রিভলভার বা রাইফেলের লাইসেন্স দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে রক্ষাকালী বাবুর কাছে দুরকম অস্ত্রই আছে। আমার ধারণা জয়ন্ত পাঁচু তার কাছে যে অস্ত্রটা দেখেছে সেটার কোনো লাইসেন্স নেই, কারণ রক্ষাকালী বাবু তো এই অঞ্চলে তেমন কোনো গণ্যমান্য লোক নন। বন্দুকটা ছিল তার বাবার, সেই সূত্রে তিনি সেটা রাখতে পেরেছেন। শিবকালী বাবুকে জিজ্ঞেস করে দেখবেন। চুপ, সব সময় মুখটি বুঝে থাকবে, সব সময়। এই সময় পাঁচুর ছাড়া পাওয়া গেল। সে কফি নিয়ে ঘরে ঢুকলো, তারপর সেলাম দিয়ে বলল, সব ঠিক আছে তো স্যার? আচ্ছা পাঁচু, জঙ্গলের মধ্যে একটা ভাঙা শিব মন্দিরে একজন সাধু বাবাকে দেখল। উনি এক পাগলা বাবা স্যার, কিছুদিন থেকে এই জঙ্গলে অনেকে দেখতে পেয়েছে। আমিও একদিন দেখেছিলাম, কিন্তু ওনার একটা অদ্ভুত স্বভাব আছে। কেউ কাছে গেলে পারে অমনি জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েন। আপনি কি তাকে দেখতে পেয়েছেন নাকি স্যার? হ্যাঁ, আমাকে দেখেই সাধু বাবা যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। পাঁচু দরজার বাইরে উঁকি মেরে দেখে এলো, তারপর চাপা স্বরে বলল, স্যার আমার নয় একটা সন্দেহ হয়। ওই জমিদার বাড়ির সেই ছোট শরিক হরকালী বাবু, একবার নাকি উনি মারা গেছিলেন, তারপর নাকি জ্যান্ত হয়ে পারে একেবারে। জানি। সেই সাধু বাবা যে হরকালী বাবু, কর্নেল তা কেমন করে জানলেন? এই প্রশ্নটার জবাব কর্নেল আমাকে স্পষ্ট করে দেননি, শুধু বলেছিলেন, পাঁচুর যেমন সন্দেহ আমারও তাই সন্দেহ। তবে তিনি সত্যি হরকালী বাবু হলে আমাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে জয়ন্ত, কারণ আমার বিবেচনায় পাগলদের থেকে একটু দূরে দূরে থাকাই ভালো। ব্যাস, কফি শেষ। চলো জয়ন্ত, এবার বেরোনো যাক। সুইচ টিপে পাঁচুকে ডাকলেন। পাঁচু এসে ব্রেকফাস্টের ট্রে এবং কফির পেয়ালা গুছিয়ে নিল। পাঁচু, আমরা কিছুক্ষণের জন্য বেরোবো। পাখি দেখতে যাবেন নাকি স্যার? পাখি দেখতে ও বেলায় যাব। এবেলায় আমরা তোমাদের কাঞ্চনপুর একটু দেখতে বেরোচ্ছি। পাঁচুর মুখে মনে হলো কোনো প্রশ্নের ছাপ আছে, কিন্তু সে চুপচাপ বেরিয়ে গেল। কর্নেল পিঠে তার কিট ব্যাগ আটকে নিয়ে গলায় ক্যামেরা আর বাইনাকুলার ঝুলিয়ে নিলেন। তারপর দুজনে বেরিয়ে গেলাম। দরজায় তালা হেঁটে কর্নেল বললেন, জয়ন্ত, এই পাঁচু লোকটার দিকে আমাদের একটু লক্ষ্য রেখে চলতে হবে। কেন বলুন তো? লোকটা তো খুব কাজের বলেই মনে হয়, কারণ তার কাছে রক্ষাকালী বাবুদের অনেক রকম খবর পাওয়ার চান্স আছে। তাকে বরং বকশিস দিয়ে কথার ছলে নানা প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাবে। জয়ন্ত, আমরা কলকাতা থেকেই পেছনে শত্রু নিয়ে এখানে এসেছি, কাজেই আমাদের সারাক্ষণ সাবধানে হিসেব করে পা ফেলতে হবে। আশা করি আমার কথার অর্থ বুঝতে পেরেছ। আমরা সিঁড়ি বেয়ে নিচে যেতেই সুরঞ্জনবাবু নমস্কার করে বললেন, নমস্কার স্যার, এবার নিশ্চয়ই আপনার গাড়ির দরকার হবে। না না না, পায়ে হেঁটে বেরোলে আসলে অনেক কিছু দেখা যায়। আমরা তো এখানে বেড়াতেই এসেছি, কাজেই পায়ে হেঁটে বেড়ানোর চেয়ে আনন্দ আর কিছুতে নেই সুরঞ্জনবাবু। গেট পর্যন্ত আমাদের সঙ্গে এলেন ভদ্রলোক, তারপর চাপা স্বরে বললেন, যদি পাখি দেখতে চান তাহলে জঙ্গলের পথে একটু লক্ষ্য রেখে যাবেন, কারণ কয়েকজন টুরিস্ট ভদ্রলোক বলছিলেন জঙ্গলে নাকি একটা পাগলা ঘুরে বেড়াচ্ছে আর আচমকা ঢিল ছুঁড়ে উধাও হয়ে যাচ্ছে। আমরা পাখি দেখতে যাচ্ছি না, কাঞ্চনপুরে এক বন্ধুর বাড়ি, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। না, আপনি তাকে চিনবেন না, তিনি বাইরের লোক, সদ্য এখানে সরকারি চাকরিতে বদলি হয়ে এসেছেন। বাংলোটা উঁচু মাটির ওপর তৈরি, মরশুমি ফুলে এবং দেশ বিদেশি গাছপালায় সুন্দরভাবে সাজানো। গেট থেকে নেমে মোড়াম রাস্তায় পৌঁছে কর্নেল চাপা স্বরে বললেন, জয়ন্ত, এই বাংলোর কেয়ারটেকার কাম ম্যানেজার ভদ্রলোকও
পাঁচুর মতোই কৌতূহলী। বলে তিনি মোরাম রাস্তার ডান দিকে হাঁটতে থাকলেন। আমরা গত রাত্রে স্টেশন থেকে এসেছিলাম এই রাস্তার বাঁ দিক থেকে। রাস্তাটা বাংলোর সামনে একটা কোণ রচনা করেছে। বুঝলাম আমরা চলেছি কাঞ্চনপুরের দিকে। দুধারে লাল ধুলোয় ভরা ঝোপঝাড় আর উঁচু গাছপালা। ডান দিকে ওই যে বাঁধটা দেখতে পাচ্ছ, ওর ঠিক নিচেই গঙ্গা। তবে আমরা এখন গঙ্গা দর্শনে কিন্তু যাচ্ছি না। এতক্ষণে বাঁ দিকে একটা আমবাগান দেখতে পেলাম। কর্নেল রাস্তা ছেড়ে সেই আমবাগানের ভেতর দিয়ে হাঁটতে থাকলেন। জিজ্ঞেস করলাম, কর্নেল, আমরা এদিকে কোথায় যাচ্ছি? শর্টকাটে এবং অন্যের অলক্ষ্যে জমিদার বাড়িতে পৌঁছতে চাই। আমবাগান পেরিয়ে গিয়ে দেখলাম বিশাল সব দালান বাড়ির ধ্বংসস্তূপ। একখানা পায়ে চলা পথ দেখা গেল। সেই পথে হাঁটতে হাঁটতে উঁচু পাঁচিলে ঘেরা একটা দোতলা বাড়ি গাছপালার ফাঁক দিয়ে দেখা গেল। কর্নেল পাঁচিলের ধারে ধারে পায়ে চলা পথটা ধরে এগিয়ে চললেন। মাঝে মাঝে তিনি বাইনোকুলারে এপাশ ওপাশ দেখে নিচ্ছিলেন। একটু পরেই পাঁচিলটা শেষ হলো। সেখানে একটা ভাঙাচোরা দেউড়িতে গড়ার দেওয়া কপাট আটকানো ছিল। গেটের কাছে পৌঁছতেই ভেতর থেকে হেঁড়ে গলায় কেউ বলল, শিবু, ও শিবু, আমাদের গেস্ট এসে গিয়েছেন মনে হচ্ছে। এতক্ষণে দেখলাম দোতলার জানলায় একটা গুঁফো মুখ। নাকটা বেজায় খাড়া, চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক লাল। গলা বন্ধ কোট পরে ভদ্রলোক সম্ভবত কারোর প্রতীক্ষা করছিলেন। এই সময় শিবকালীবাবুকে দেখতে পেলাম। তিনি হাসি মুখে আমাদের নমস্কার করে গেটে তালা খুলে দিলেন। তারপর বললেন, আসুন। নমস্কার, আসুন। মিস্টার হালদারের কাছে খবর পেয়েছি আপনি আজকে আসবেন। আমরা ভেতরে ঢুকলে তিনি গেটে ফের তালা এঁটে দিলেন। তারপর আমাদের সঙ্গে নিয়ে দোতলার নিচের একটা ঘরে উঠলেন। ঘরে সেকেলে আসবাব। জমিদার বাড়ির তেমন কোনো চিহ্ন চোখে পড়ল না। তবে সামনের দিকে একটা বিশাল দালানের ধ্বংসস্তূপ চোখে পড়ল। আমার অবাক লাগছিল। এই ধ্বংসপুরীর মধ্যে এরা দুই ভাই বাস করেন কিভাবে? ভোলা এখনই এসে পড়বে, তাকে বাজারে পাঠিয়েছি। সে এলে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা হবে। আমাদের হালদার মশাই কোথায়? সেই ভদ্রলোককে নিয়ে এক ঝামেলায় পড়েছি, বুঝলেন। উনি সবসময় এই ধ্বংসপুরীর সবখানে ওত পেতে বেড়াচ্ছেন। একবার ঠাকুর বাড়িতেও ঢুকেছিলেন, তবে পাঁচিল ডিঙিয়ে। প্রাইভেট ডিটেকটিভদের কাজকর্ম দেখে আপনাদের অবাকই লাগবে, কিন্তু তিনি এখন কোথায়? ভোরে তো বেরিয়েছিলেন একবার, কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেলেন। গেট দিয়ে বেরোননি, ওই ধ্বংসপুরীর ভেতর দিয়েই কিভাবে বেরোলেন কি জানে। এই সময় উপর থেকে সেই ভদ্রলোক নেমে এলেন। তার হাতে একটা বন্দুক। কাছাকাছি দেখে এবার মনে হলো ভদ্রলোক সম্ভবত নেশা ভাঙ করেন এবং মাথায় একটু ছিটও আছে। তিনি হাত বাড়িয়ে কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করার পর আমার সঙ্গেও হ্যান্ডশেক করলেন। টের পেলাম দেখতে বৃদ্ধ হলেও ওর গায়ের জোর আছে। এবার উনি কর্নেলের কাছাকাছি ধপাস করে বসে বন্দুকটা পাশে দাঁড় করিয়ে রাখলেন। তারপর চাপা স্বরে বললেন, আপনি যে প্রাইভেট গোয়েন্দাকে পাঠিয়েছেন তাকে নাকি কেউ উড়ো চিঠি দেখিয়ে ভয় দেখিয়েছে। একটু টের পেলে আমি তাকে কুকুরের মতো গুলি করে মারতুম। দাদা, তোমরা কথা বলো, আমি দেখি ভোলা এত দেরি করছে কেন দেখি। শিবকালীবাবু বেরিয়ে যাওয়ার পর তার দাদা রক্ষাকালীবাবু আত্মপরিচয় ঘোষণা করলেন। কর্নেল সাহেব, আমি সেই রক্ষাকালী রায়। হ্যাঁ, এই এলাকার লোক একসময় আমার দাপটে তটস্থ থাকতো। এই যে আমার হাতে বন্দুক দেখছেন, এই বন্দুক কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। কিন্তু এই কিছুদিন থেকে কোন ব্যাটা আমার শোবার ঘরের জানলার কাছে এসে ভয় দেখাচ্ছে।
আশ্চর্য ব্যাপার, তার গায়ে গুলি লাগে না। বাড়িটা কি আপনাদের ফ্যামিলি নেই? বিয়ে করেছিলুম আমি, রোগে ভুগে আমার স্ত্রী মারা পড়লেন, তারপর আর করিনি বিয়ে। সংসারের অনেক ঝামেলা। তবে শিবুর স্ত্রী পুত্র কন্যা আছে, তারা কাঞ্চনপুরের ভেতরে থাকে। শিবুর শ্বশুর পয়সাওয়ালা লোক, মেয়ে আর নাতিপুতিদের নিজের কাছেই রেখেছেন। শিবুও মাঝে মাঝে গিয়ে সেখানে থাকে, আবার এখানেও কিছুদিন কাটিয়ে যায়। আর আসল ব্যাপারটা খুলে বলি, দেখুন, আমাদের এই পূর্বপুরুষের ভিটে যাতে বেদখল না হয়ে যায় তাই আমরা এখানে পাহারা দিচ্ছি। আর ওই গৃহদেবতা মা কালী, আমরা সরে গেলে তার কি হবে? একজন সেবায়েত রেখেছি, সে সকাল সন্ধ্যা এসে পুজো আচ্চা করে যায়। একটু অপেক্ষা করুন, মাকে দর্শন করাবো। রক্ষাকালী বাবু, আমার হাতে সময় কম, আমি এই বাড়ির পেছন দিকটা একবার দেখে আসতে চাই। তা যান না, গোয়েন্দাবাবুও তন্ন তন্ন করে দেখেছেন, আপনিও দেখে আসুন। আমি এই বারান্দায় রোদ্দুরের চেয়ার পেতে বসলাম। চারিদিকে শত্রুরা সব ওত পেতে আছে কিনা, আমাকে সব সময় তককে তককে থাকতে হয়। কর্নেল বেরিয়ে গিয়ে উঁচু বারান্দার সিঁড়ি বেয়ে উঠোনে নামলেন, তারপর বাড়ির পেছন দিকে এগিয়ে গেলেন। আমি তাকে অনুসরণ করলাম। পেছন দিকটা একসময় যে ঝোপঝাড়ে ভর্তি ছিল তা বোঝা গেল। ভৌতিক উপদ্রবের পর সম্ভবত সেগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পাঁচিলের ধারে প্রকাণ্ড সব গাছ। সেই গাছগুলোর ডাল দোতলার জানলার কাছে পৌঁছে গেছে, কাজেই সেই ডাল বেয়ে কেউ এসে ভুতুড়ে উৎপাত করতেই পারে। কর্নেলের এক বদ অভ্যাস, কিছু দেখতে হলে সবসময় বাইনোকুলারে চোখ রাখা চাই। আচ্ছা কর্নেল, বলছি, এই গাছের ডাল বেয়েই তো কেউ এসে ওই সুদে আসলে 1 লাখ কথাটা বলতে পারে? তা পারে পারে পারে, তবে সেই সঙ্গে তার রক্ষাকালী বাবুর বন্দুকের গুলিতে মারা পড়ার চান্সও আছে। বলে তিনি দেওয়ালের কাছে গিয়ে আবার বাইনোকুলারে দোতলার দিকটা দেখতে লাগলেন। এই সময় শিবকালীবাবু হন্তদন্ত হয়ে এসে বললেন, কিছু বুঝতে পারলেন কর্নেল সাহেব? না, আপনার ভোলাকে পেলেন? আগে হ্যাঁ, আপনার জন্য চাটা করতে বলেছি। আপনার তো কফি খাওয়ার অভ্যেস আছে, কিন্তু ভোলা কফি করতে পারে না। আর আমি তো একেবারে নিষ্কর্মা যাকে বলে। আমরা উঠেছি ট্যুরিস্ট বাংলোতে, যদি যোগাযোগ করতে হয় সেখানেই করবেন। আর আমরা একেবারে পেট পুরে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। নিচের তলার একটা ঘরে ভোলা কেরোসিন কুকার ধরা ছিল। চায়ের কেটলি চাপিয়ে এসে বারান্দায় এলো এবং আমাদের করজোড়ে নমস্কার করল। লোকটা চেহারা দৈত্যের মতো কিংবা গরিলার মতো, কারণ গায়ের রং কুচকুচে কালো। এ বাড়িতে গোঁফের ছড়াছড়ি, তার গোঁফও দেখার মতো। মাথার চুল খুঁটিয়ে কাটা। ভোলা, তুই চা ভাগ করে নিয়ে আয়, আমরা বসার ঘরে যাচ্ছি। আর দাদা কোথায় গেল? ওনার তো আবার বাতিক, বসেই ছিলেন, হঠাৎ ঠাকুর বাড়ির দিকে দৌড়ে গেলেন। আপনারা ওই ঘরে বসুন স্যার, আমি দেখি দাদা ওইদিকে কেন গেল। বাড়িটা দক্ষিণ দুয়ারি। বারান্দা থেকে দক্ষিণে ঠাকুর বাড়ির মন্দিরের চূড়া দেখা যায়, কিন্তু ওদিকের দেওয়ালের পাশে ঘন ঝোপ জঙ্গল, তাই কোনো দরজা দেখা যায় না। কর্নেল সেদিকে তাকিয়ে বললেন, এসো তো জয়ন্ত, দেখে গিয়ে রক্ষাকালীবাবু কাকে আবার গালাগালি করছেন। রায় বংশে পাগলের কোনো অভাব নেই। কিন্তু কর্নেল হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন। আমি গেলাম তার পেছনে। দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি সামনে একটা মন্দির, আর তার ওধারে একটা পুকুর। পুকুরের 3 পাড়ে ধ্বংসাবশেষ আর ঝোপ জঙ্গল। মন্দিরের নিচের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের নল তুলে রক্ষাকালীবাবু কাকে শাসাচ্ছিলেন। আবার যদি তোকে এখানে উকি ঝুঁকি মারতে দেখেছি,
বন্দুকের গুলিতে তোর মাথা ফুটো করে দেব। শিবকালীবাবু তার দাদাকে ধরে টানাটানি করছিলেন। দিন দুপুরে খামাখা হইচই বাদিও না তো, ও তোমার চোখের ভুল। চলো। বুঝলেন কর্নেল স্যার, এই কিছুদিন থেকে এখানে এক পাগলা সাধুর উৎপাত শুরু হয়েছে। এই টুরিস্ট লজে পাঁচু এক সময় আমার এখানে কাজ করতো, সেদিন বলে গেল ওদের ওখানে ওই পাগলা সাধু কি সব করে বেড়াচ্ছে, আমাকে সাবধান করে দিতে এসছিল। এই পাগলার কাজই হলো নাকি আড়াল থেকে ঢিল ছোঁড়া। এখন তাকে দেখলেন কোথায়? ওই তো ওই দরজায় কে এসে ধাক্কা দিচ্ছিল, আমি দৌড়ে এসে দরজাটা খুলতেই বজ্জারটা পালিয়ে গেল। তারপর ওই পুকুরের পাড় থেকে ঢিল ছুটতে শুরু করলো। ওই দেখুন 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 না, কত ঢিল পড়ে আছে দেখুন। ওহ, ঢিল কেন বলছো? এসব তো ইটের টুকরো। ওই দিকটায় আমার বড় জ্যাঠা কালীরঞ্জন বাবুর বাড়ি ছিল। চলুন, আপনার বন্দুক দেখেছে তো, কাজে পাগলা বাবা আর এদিকে আসবে না। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। ভোলা বলল, সেই পাগল সাধু আমাদের এ তল্লাটেও উৎপাত করতে আসছে বুঝি? ওকে দেখতে পেলে পাগলামি ঘুচিয়ে দেব। আসুন স্যার, চা রেডি করে ফেলেছি। সেই বসার ঘরে ঢুকে দেখি 4 কাপ চা আর সম্ভবত আমাদের জন্য 2 প্লেটে সন্দেশ রাখা আছে। আমরা সন্দেশ খেলাম না, তবে হাঁটাহাঁটি এবং উত্তেজনার পর এই ঠান্ডার দিনে গরম চা তাড়িয়ে তাড়িয়ে খেতে থাকলাম। বাড়ির পিছনে কি তেমন সন্দেহজনক কিছু চোখে পড়লো কর্নেল সাহেব? না, দোতলার অত উঁচু জানলার কাছে জলজান্ত মানুষ রাত দুপুরে উৎপাত বাঁধাবে, এটা অসম্ভব মনে হলো। এই শিবুকে আমি বলেছিলাম একটা ইলেকট্রিক তার জানলার পিছনের দিকে টাঙিয়ে রাখতে। ভোলা ইলেকট্রিকের কাজ শিখে ফেলেছে, সে রাত্রিরে সুইচ টিপে তারটায় কারেন্ট চালু রাখবে, আর যে বেটার ছেলে আমাকে ভয় দেখাতে আসে সে শক খেয়ে ধপাস করে পড়বে। কিন্তু তাতে যে আমরা মানুষ খুনের দায় পড়ব, তাই রাজি হয়নি। তাহলে আপনার ধারণা রাত 1টায় যে ফিস ফিস করে সুদে আসলে 1 লাখ বলতে আসে, তাকে আপনি মানুষ ভাবছেন? প্রথম তাই ভেবেছিলুম, কিন্তু এখন আপনার যেমন মনে হয়েছে এটা মানুষের পক্ষে সম্ভব নয়, তেমনি আমারও মনে হয়েছে। মানুষ নয় তাহলে কি? ভূত? আমি কিন্তু ভূত প্রেতে বিশ্বাস করি না। এখন তো মনে হচ্ছে কাজটা ওই পাগলা সাধুরই। আমারও তাই সন্দেহ বড়বাবু। একদিন আপনাদের বলিনি, এখন না বলে আর পারলাম না। আরে ওই পাগলা সাধু অত উঁচুতে উঠবে কি করে? মন্ত্র বলে? আচ্ছা ভোলা, আমাদের বাড়িতে গাছ ডাল কাটার জন্য একটা উঁচু মই ছিল না? হ্যাঁ, সেটা তো আর দেখতে পাচ্ছি না কিছুদিন থেকে। তাই তো, মইটার কথা তো আমার একেবারেই মনে ছিল না। তুমি হয়তো ঠিকই ধরেছ দাদা। ওই মইয়ে চেপে পাগলা সাধুই আমাদের ভয় দেখিয়ে নেমে যায়, তারপর মইটা যেখানে ছিল সেখানে রেখে চলে যায়। পুলিশ আসার পর বোধ হয় সে মইটা দালান বাড়ির জঙ্গলে কোথাও লুকিয়ে রেখেছে। শিবকালী বাবু, আমরা এবারে উঠব। আপনারা বরং ভোলাকে দিয়ে মইটা খুঁজে দেখুন। হ্যাঁ, আর একটা কথা, সুদে আসলে 1 লাখ, এই কথাটাই বা পাগলা সাধু বাবা বলে কেন বলে? আপনারা কি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছেন? কেউ কি ভেবেছে জানি না, আমি ভেবেছি। কথাটা কাকেও বলবো না ভেবেছিল, কিন্তু এবার মনে হচ্ছে বলে ফেলা উচিত। হ্যাঁ, কথাটা বলো। মায়ের কাছে শুনেছিলুম ছোট কাকা হরকালী রায়ের কাছে বাবা নাকি কিছু টাকা ধার করেছিলেন। তারপর তো ছোট কাকা মারা পড়লেন। কদিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল, তাই তাকে দাহ করতে পারা যায়নি, গঙ্গায় লাশ ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সে কথাও শুনেছি। তারপর নাকি তিনি দিব্যি জ্যান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। তারপর কিছুকাল কাটিয়ে তিনি নাকি হঠাৎ একেবারে নিরুদ্দেশ হয়ে যান। আচ্ছা বড়বাবু, সেই পাগল সাধু আপনাদের সেই ছোট কাকা নন তো? আমি তাকে দেখিনি, কিন্তু ট্যুরিস্ট লজের পাঁচুর সঙ্গে কালকে রাস্তায় দেখা হয়েছিল। তো সে আমাকে চুপি চুপি বললে জমিদার বাড়ির ছোট শরিক হরকালী রায় সাধু বাবা হয়ে নাকি ফিরে এসেছেন।
এই তার সন্দেহ। মাথাটা কোনো কারণে বিগড়ে গেছে, কিন্তু পাঁচু তার চেহারা দেখে ঠিকই চিনতে পেরেছে। একেবারে বাজে কথা। কর্নেল স্যার, আপনার পাঠানো গোয়েন্দা ভদ্রলোক ফিরে এলে বলবো ওই পাগলটাকে যেভাবে হোক যেন ধরে ফেলেন, আর ভোলা তাকে সাহায্য করবে। তারপর কাঞ্চনপুরের বৃদ্ধ লোকেরা তাকে দেখলে নিশ্চয়ই চিনতে পারবে না, তারপর ওকে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করা হবে। আপনার প্ল্যানটা মন্দ নয়। আমাদের হালদার মশাই একসময় পুলিশ ইন্সপেক্টর ছিলেন। অনেক বাঘা বাঘা আসামিকে ধরে ফেলার অভ্যেস আছে তার। শুধু চাই কিছু মোটা মোটা দড়ি। দড়ি আছে স্যার। কলকাতার হালদার বাবু যদি আমাকে সঙ্গে নিতে চান তো আমি রেডি আছি। এরপর কর্নেল ও আমি বেরিয়ে এলাম। শিবকালীবাবু আমাদের বেরোনোর জন্য দাদার কাছ থেকে গেটের তালার চাবি চেয়ে নিলেন। গেট খুলে দিয়ে তিনি চাপা স্বরে বললেন, ব্যাপারটা সেরকম মনে হচ্ছে না কর্নেল সাহেব। আপনাকে তো বলেছি, সে রাতে আমাদের ঘড়িতে যখন 1:10, তখন কিন্তু বৈঠকখানার দেওয়াল ঘড়িতে 1:02। তারপর শুয়ে পড়ার পর দেওয়াল ঘড়িতে 1টা বেজেছিল। তারপরই ওই উৎপাত। এই ঘড়ির ব্যাপারটা সন্দেহজনক না? হ্যাঁ, এই ব্যাপারটা সত্যিই রহস্যময়। তবে আপনাকে আমি এই সময় একটা গোপন প্রশ্ন করছি। আশা করি সঠিক উত্তর দেবেন, কারণ আপনার উত্তরের ওপরেই আমার পরবর্তী কাজকর্ম নির্ভর করবে। শিবকালীবাবু ঘরের পেছনটা দেখে নিয়ে ফিসফিস করে বললেন, ওই ভোলাকে দেখলেন? বেটা ছেলে দাদার চর। খুলেই বলি, দাদা না আজকাল আমাকেও বিশ্বাস করেন না। একটু খুলে বলুন। আমাদের গৃহদেবতা কালী মাতার নাকি অনেক গয়নাগাটি ছিল, হিরে বসানো সোনার মুকুটও ছিল। তার একটা ফটো দাদার ঘরে আছে। জমিদারি উঠে গেলে সেই সব দামি গয়নাগাটি রাতারাতি চুরি হয়ে যায়। তার খুঁজে পাওয়া যায়নি। পুলিশকে জানানো হয়েছিল, তাতে কোনো ফল হয়নি। কিন্তু দাদা নাকি সন্দেহ করেন আমাদের বাবা সেগুলো লুকিয়ে ফেলেছিলেন, পাছে অন্য শরিকরা তা হাতিয়ে নেয়। বলছি যখন খুলেই বলি, পাঁচুর কাছে শুনেছি দাদার সন্দেহ সেগুলো কোথাও লুকিয়ে রাখা আছে, আর তার মৃত্যুর আগে মা আমাকে বলে গেছেন। তো আমার মনে হচ্ছে কি জানেন, দাদাই সেগুলো সিন্দুক থেকে চুরি করে লুকিয়ে রেখেছেন। এই জন্যই আমি শ্বশুর বাড়িতে না থেকে দাদার কাছে এসে থাকি। আমরা যে পথে এসেছিলাম সেই পথে ফিরে চললাম। আম বাগানের কাছে গিয়ে কর্নেল বললেন, জয়ন্ত, কি বুঝলে? আমি যতদূর বুঝছি কর্নেল, শেষ অবধি ব্যাপারটা দাঁড়াচ্ছে গুপ্তধনে। এই গুপ্তধন নিয়েই যত সন্দেহ আর পরস্পরকে অবিশ্বাস আর ওই ভুতুড়ে উৎপাত। কর্নেল কিছু বললেন না। এতক্ষণে একটা চুরুট ধরালেন। তারপর বাইনোকুলারে দক্ষিণ দিকে দালান বাড়ির ধ্বংসস্তূপে কিছু দেখতে থাকলেন। পাগলা বাবাকে দেখতে পাচ্ছেন নাকি? না, আমি আমার বন্ধু কালীরঞ্জন রায়ের বাড়িটা খুঁজছিলুম। বেশি দিন না, বছর 15 আগের কথা। ইতিমধ্যেই সব ধ্বংসস্তূপ হয়ে গেল কেন তাই ভাবছি। অবশ্য আমি যখন এসেছিলুম তখন বাড়িটার অবস্থা জরাজীর্ণই ছিল, কাজেই ভেঙে পড়তেই পারে। চলো চলো, টুরিস্ট লজে ফেরা যাক। টুরিস্ট লজে ফিরে আমরা পোশাক বদলে নিলাম। তখন প্রায় 12:30 বাজে। বাথরুমে গরম জলের ব্যবস্থা ছিল, কিন্তু এই প্রচণ্ড ঠান্ডায় স্নানের ইচ্ছে হলো না। আর কর্নেল তো শীতকালে মাসে 1 দিন স্নান করেন। এটা নাকি ওর সামরিক জীবনের অভ্যাস। বেলা 1টায় লাঞ্চ করে নিয়ে আমি বিছানায় গড়িয়ে পড়লাম। কর্নেল দক্ষিণের বারান্দার রোদে চেয়ার পেতে বসলেন। তারপর দেখলাম পাঁচু এঁটো থালাবাটি সাজিয়ে ট্রে হাতে বেরোলো এবং কর্নেলের সঙ্গে চাপা গলায় কথা বলতে লাগলো। আমার চোখে তখন ভাত ঘুমের টান। ঘুমিয়ে পড়েছিলাম।
কর্নেলের হাতের খোঁচা খেয়ে ঘুম ভেঙে গেল। তিনি বললেন, 2:30 বাজে, উঠে পড়ো, রেডি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। শীতের পোশাক চড়িয়ে এবং কর্নেলের নির্দেশ মতো গুলি ভরা রিভলভার প্যান্টের পকেটে রেখে বেরিয়ে পড়লাম। দরজায় তালা এঁটে কর্নেল বললেন, শিবকালীবাবু টুরিস্ট লজে ফোন করেছিলেন। সুরঞ্জন বাবুকে তিনি আমাকে খবর দিতে বলেন। নিচে গিয়ে ফোনে সাড়া পেয়েই শিবকালীবাবু বললেন ফোনটা শ্বশুর বাড়ি থেকে করছেন। আরও বললেন যে প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার এখনো বাড়ি ফেরেননি, তাই দাদা কথাটা আপনাকে জানাতে বললেন। হালদার মশাইয়ের ব্যাপার, হয়তো পাগলা বাবাকে অনুসরণ করে বনে জঙ্গলে ঘোরাঘুরি করছেন। শিবকালীবাবু আমাকে জানিয়েছেন তাদের বাড়ির গেটে একটা কাগজ আটকানো ছিল, তাতে কেউ লাল কালিতে লিখেছে, তোমাদের টিকটিকিকে ফাঁদে ফেলেছি, তার লেজ কাটার আগেই দাড়িওয়ালা বুড়োকে খবর দাও। সর্বনাশ! লেজ কাটার আগেই হয়তো আমরা ঘটনাস্থলে পৌঁছে যাব। এই হালদার মশাই কোথায় আছেন আপনি কি করে জানলেন? ধ্যান বলে নয় জয়ন্ত, আমার মাথার মধ্যে একটা অঙ্ক কষার কাজ চলছে। সেই অঙ্ক থেকেই ঘটনাস্থলের সম্ভাবনাটা আমার মাথায় এসেছে। টুরিস্ট লজ থেকে বেরিয়ে গিয়ে কর্নেল কাঞ্চনপুরের দিকে এগিয়ে চললেন। তারপর সেই আম বাগানের ভেতর দিয়ে হেঁটে জমিদার বাড়ির ধ্বংসস্তূপের সামনে পৌঁছলেন। সেখানে একটু দাঁড়িয়ে বাইনোকুলারে কিছুক্ষণ সামনেটা দেখে নিয়ে চাপা স্বরে বললেন, সাবধানে সাবধানে জয়ন্ত, চারদিক লক্ষ্য রেখে গুড়ি মেরে এগোতে হবে। তোমার অস্ত্রটা বরং হাতেই রাখো। হ্যাঁ, হাতে। তার কথা শুনে প্রথমে একটা আতঙ্কের শিহরণ জাগল, কিন্তু অস্ত্রটা হাতে নিতেই মরিয়া হয়ে উঠলাম। কর্নেলের আচরণ আমাকে বিস্মিত করেছিল। ধ্বংসস্তূপের ভেতরে ঝোপঝাড়ের আড়ালে গুড়ি মেরে খুব সতর্কভাবে তাকে অনুসরণ করছিলাম। কিছুক্ষণ চলার পর কর্নেল চাপা স্বরে বললেন, সামনে একটা থাম দেখা যাচ্ছে, বাদ বাকিটা ভেঙে পড়া ছাদ আর ইটের দেওয়াল। আমি তার পাশ দিয়ে উঁকি মেরে সেটা দেখে নিলাম। ওটা একটা থামওয়ালা বাড়ির ধ্বংসাবশেষ, কিন্তু এখনো পুরো গুঁড়িয়ে যায়নি। পাশে একটা বট গাছ চোখে পড়ল। তারপরই দেখলাম একটা সন্না মার্কা লোক বট গাছের গুঁড়ির পাশে এসে দাঁড়ালো। তার পরনে ফুল হাতা সোয়েটার এবং প্যান্ট, মাথা থেকে কান ঢেকে সে মাফলার জড়িয়েছে, তাই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি কর্নেলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে তার কথা বলতে যাচ্ছিলাম। কর্নেল আমাকে থামিয়ে দিলেন। তারপর জ্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে তার রিভলভারটা বের করলেন। শীতের বিকেল, তাতে ওই ধ্বংসস্তূপ ও ঝোপঝাড়, মনে হচ্ছিল দ্রুত দিনের আলো কমে আসছে। একটু পরে লোকটা সামনের দিকে ইশারা করে কাকে ডাকলো। তারপর যাকে দেখলাম তাতে আমার আক্কেল গুড়ুম হয়ে গেল। লোকটা আর কেউ নয়, সেই ভোলা। তার হাতে একটা কাটারি। এবার দুজনে বট গাছটার আড়ালে চলে গেল। একটু অপেক্ষা করার পর কর্নেল আমাকে চোখের ইশারায় সতর্ক করে দিলেন, যেন বিন্দুমাত্র শব্দ না করি। কিন্তু সবখানে ঝোপঝাড়ে শুকনো পাতা পড়ে আছে, একটু আধটু শব্দ চলাফেরা করলেই শোনা যাবে। তবু যতটা সম্ভব সাবধানে গুঁড়ি মেরে কর্নেলের পেছনে এগিয়ে গেলাম। থামের কাছাকাছি গিয়ে কর্নেল আমার কানের কাছে মুখ এনে বললেন, ভোলা তার সঙ্গে সঙ্গে ওদিকে কোথায় গেল কে জানে, কিন্তু আবার ওরা এদিকে আসতে পারে কিনা বুঝতে পারছি না, কাজে একটু অপেক্ষা করা যাক। দীর্ঘ প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর কর্নেল প্রায় হামাগুড়ি দিয়ে ভেঙে পড়া ঘরটার ভিতর উঁকি দিলেন। তারপর দেখলাম তিনি তার খুদে জোরালো আলোর টর্চটা বের করে
ভিতরে আলো ফেললেন। কারণ বট গাছের ঘন ডালপালা ভাঙা ঘরটার ভিতরে গিয়ে এসে ভিতরটা আঁধার করে রেখেছে। আলো জ্বালার পরই আমার মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো, কি সর্বনাশ! আমার প্রশ্নের জবাব না দিয়ে কর্নেল ভিতরে ঢুকে গেলেন। আমি ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু কর্নেল ফিসফিস করে বললেন, তুমি লক্ষ্য রাখো বট গাছের গুঁড়ির দিকে, ওরা ফিরে এলেই ভেতরে ঢুকে পড়বে আর সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তারপরই কানে এলো ভাঙা ঘরের ভেতরে ঝোপঝাড়ের আড়ালে ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। চমকে উঠেছিলাম, সাপ নয় তো। তারপরই মনে পড়ে গেল এই শীতে সাপেরা গর্তে ঘুমোতে গেছে। আমার দৃষ্টি বট গাছটার গুঁড়ির দিকে, কিন্তু কান দিয়ে ঘরের ভেতরে কি ঘটছে তাই শুনছি। একবার চাপা স্বরে কর্নেলের ধমক শুনতে পেলাম, চুপ, একদম চুপ, কোনো ছেলে মানুষই করবেন না। আরে বাপরে, আপনাকে একবারে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দড়িগুলো আগে কেটে ফেলি। একটু পরেই কানে এলো গোয়েন্দা প্রবার হালদার মশাইয়ের গলা, আচমকা পিছন থেকে আমারে ফেলাইয়া দিল। চুপ চুপ চুপ, শিগগিরই আমার সঙ্গে এখান থেকে বেরিয়ে আসুন। তারপর দেখলাম ভোলা যেখান দিয়ে বেরিয়েছিল সেখান থেকে গুঁড়ি মেরে কর্নেল আর তার পিছনে হালদার মশাই বেরোচ্ছেন। আমি কিছু বলার আগেই কর্নেল বললেন, জয়ন্ত, আমরা যেদিক থেকে এসেছি সেই দিকেই আবার ফিরে চলো। আগের মতো গুঁড়ি মেরে ধ্বংসস্তূপ আর ঝোপঝাড় পেরিয়ে সেই আম বাগানে পৌঁছালাম। হালদার মশাইয়ের মুখে ইটের গুঁড়ো মাখা লাল ধুলো এবং তার সোয়েটারের অবস্থা তেমনই নোংরা। তিনি হাসবার চেষ্টা করে বললেন, আমি একজনের ফলো কইরা আইছিলাম, তারপর আচমকা পিছন থেকে কে যেন আমার উপর ঝাঁপ দিল আর আমার আষ্টে পিষ্টে একবারে বাইন্দা ফেললো। উপর পড়ছিলাম তো তাই দেখতে পাই নাই। দুইজন ছিল, আমার উপর কইরা দুজন ওই ভাঙা ঘরের ভিতরে শোয়াইয়া রাখিল। চিৎকার করারও সুযোগ দেয় নাই, মুখে তখনই টেপ সাইডটা দিয়ে একেবারে। আপনার সঙ্গে ফায়ার আর্মস ছিল না? হালদার মশাই প্যান্টের পকেটে হাত ভরে তার রিভলভার বের করে দেখালেন, বললেন, ওই অবস্থায় এটা ইউজ করবো কেমনে? ভাগ্যিস ওরা আপনার পকেট হাতটা দেখেনি। আপনি কাকে ফলো করে আসছিলেন? হালদার মশাই প্যান্টের পকেট থেকে নস্যির কৌটো বের করে একটি নস্যি নিলেন। তারপর নোংরা রুমালে নাক মুছে বললেন, লোকটারে এইখানে আইয়াই বড় বাবুর লগে মিট করতে দেখছি। দুইজনে আড়ালে গিয়া কথা কইতেছিল। লোকটারে দেখা আমার খুবই সন্দেহ হইতাছিল। তখন ছোট বাবু মানে শিবকালী রায় বাড়িতে ছিলেন না? না, লোকটারে 3 বার আইতে দেখছি। ওই 3 বারই শিবকালী বাবু বাড়িতে ছিলেন না। হ্যাঁ, একটা কথা বলা দরকার, ভোলারে দিয়া বড় বাবু ওরে হয়তো ডাইকান ছিল। লোকটা কে আপনি তা জিজ্ঞেস করেননি বড়বাবুকে? করছিলাম তো। বড়বাবু কইলেন ভদ্রলোক একজন অ্যাডভোকেট, সম্পত্তি লইয়া মামলা মোকদ্দমায় উনি আমাকে কাম করেন। কিন্তু মিস্টার হালদার এই কথা খান যেন শিবুরে জানাইবেন না, কেন কি শিবুর শ্বশুরের লগে অ্যাডভোকেট হাজরা বাবুর বিবাদ আছে। আইজ কি খেয়াল হইল, ছোট বাবু না থাকার সময় হাজরা বাবুকে ফলো করতেছিলাম, তারপরেই তো ওই কাণ্ড। হাজরা বাবুর পুরো নাম কি জানেন? উপেন হাজরা। বলে গোয়েন্দা প্রবর তড়াক করে উঠে দাঁড়িয়ে হাত এবং পা ছোঁড়াছুঁড়ি করে আড়ষ্ঠতা কাটিয়ে নিলেন। তারপর বললেন, এখন কি করি কন্ত কর্নেল স্যার? হেভি ক্ষুধা পাইছে আর ব্যাগ খানো ওনাদের বাড়িতে আছে। আমার আর বড় বাবুরে বিশ্বাস হয় না। আপনি কাজ করুন, আপনি জয়ন্তের সঙ্গে ট্যুরিস্ট লজে চলে যান। আমি ওদের বাড়ি থেকে শিবকালী বাবুর সাহায্য নিয়ে আপনার ব্যাগটা উদ্ধার করে নিয়ে যাব। কিন্তু ভোলা আর উপেন হাজরা ওদিকে কোথায় গেল সেটা জানা উচিত ছিল। সে দায়িত্বটা আমি নিচ্ছি। আমি তো একজন ন্যাচারোলজিস্ট, কাজেই প্রকাশ্যে ওই বটগাছের কাছে উপেন হাজরার সঙ্গে আলাপ করার অসুবিধে নেই। আর ভোলা তো আমাকে চেনে। অগত্যা হালদার মশাইকে সঙ্গে নিয়ে আমি আম বাগানের ভেতর দিয়ে এগিয়ে গেলাম। যেতে যেতে বললাম,
হালদার মশাই, আপনার মুখটা মুছে পরিষ্কার করা দরকার। সোয়েটারটা খুলে ভালো করে ঝেড়ে ফেলুন। আমার কথা শুনে হালদার মশাই তার নোংরা রুমাল দিয়েই মুখটা যথাসাধ্য মুছে পরিষ্কার করলেন। তারপর সোয়েটার খুলে ঝেড়ে ধুলোবালি সাফ করে নিলেন। সোয়েটার পরতে পরতে চাপা গলায় বললেন, এই 2 দিনে না একখান কথা ভালো বুঝছি জয়ন্তবাবু। বড়বাবু ছোটবাবুর চোখের আড়ালে সম্ভবত অনেক কিছু করেন। অনেক কিছু মানে? অনেক কিছু মানে ওই আমার সন্দেহ ওনাদের গৃহদেবতা কালীমাতার হারানো গয়নাগাটির খোঁজ বড়বাবুর জানা আছে, কিন্তু ছোটবাবুরে তিনি তার ভাগ খান দিতে চান না। বুঝলাম, কিন্তু রাত দুপুরে ওই ভুতুড়ে উৎপাতের কোনো কিনারা করতে পেরেছেন? না, তা পারি নাই, তবে আমার সন্দেহ ওটা বড়বাবুরই কারসাজি, আর ভোলা ওনার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু ভোলা বাড়ির পেছন দিকে দোতলায় জানলায় ওঠে কি করে? পুকুর পাড়ে জোপের ভিতর একখানা মই দেখছিলাম। আমি শিবকালীবাবুদের বাড়ি থেকে মই হারানোর কথাটা ফাঁস করলাম না, তবে আমার মনে হলো ভূতের উৎপাতের রহস্য এতেই ফাঁস হয়ে যাচ্ছে। স্পষ্টই বোঝা যাচ্ছে হালদার মশাইয়ের সিদ্ধান্ত ঠিক। ছোট ভাইকে গুপ্তধন থেকে বঞ্চিত করতেই রক্ষাকালীবাবু ভোলার সাহায্যে সেই ভুতুড়ে উৎপাত শুরু করেছেন। এতদিন করেননি, কিন্তু ইদানিং হঠাৎ তার এই চক্রান্তের একটা কারণ থাকতে পারে। মা কালীর চুরি যাওয়া গয়নাগাটির খোঁজ দৈবাত তিনি পেয়ে গেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক শিবকালীবাবু এসে বাড়িতে থাকার জন্য তিনি তা পাচার করতে পারছেন না। টুরিস্ট লজে পৌঁছানোর পর সুরঞ্জন বাবুকে ডেকে বললাম, সুরঞ্জন বাবু বলছি, আমাদের এই গেস্ট ভদ্রলোক হঠাৎ করে এসে পড়েছেন। আমাদের ঘরে একটা ক্যাম্প খাটের ব্যবস্থা করতে পারলেই হয়ে যাবে, আর এখানেই যদি কিছু খাবারের ব্যবস্থা করতে পারেন। ইনি মিস্টার কে কে হালদার, কলকাতার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ইন্সপেক্টর। তবে কথাটা যেন চাপা থাকে সুরঞ্জনবাবু, মিস্টার হালদার এখানে বিশেষ কাজে এসেছেন। নমস্কার। নমস্কার স্যার, ওপরে যান, আমি সব ব্যবস্থা করে ফেলছি। আই অ্যাম হাংরি। এমন ভঙ্গিতে হালদার মশাই বললেন, মনে হলো হালদার মশাই তার আগের পুলিশ জীবনে ফিরে গেছেন। কর্নেল আমাকে ঘরে চাবি দিয়েছিলেন। দরজা খোলার পর হালদার মশাই সোফায় হাত পা ছড়িয়ে বসলেন। বললাম, আচ্ছা আপনি বাথরুমে গিয়ে মুখ হাত ভালো করে ধুয়ে নিন। বুদ্ধি কইরা বুট জুতা পরছিলাম, নয়তো আবার একজোড়া জুতা কিনতে হইতো। মিনিট 15 মধ্যেই পাঁচু ট্রেতে 2 প্লেট আলু কাবলি আর 2 কাপ চা রেখে গেল। পাঁচু কোনো কথা বলল না দেখে বুঝতে পারলাম হালদার মশাইকে সে কলকাতার পুলিশ ভেবে যেন একটু ভয় পেয়েছে। তার ভয় ভাঙানোটা উচিত মনে করলাম না। মিনিট 5 পর পাঁচু আবার এলো, একটা ভাঁজ করা ক্যাম্প খাট আর বগল দাবা করে বিছানা কম্বল বালিশ নিয়ে। ওখানেই রেখে দাও, সময় মতো আমরা নিজেরাই বিছানা পেতে নেব। কর্নেলের জন্য উদ্বিগ্ন ছিলাম। তিনি ফিরলেন যখন, তখন 5:30 বাজে। ঘরে আলো জ্বলছে, বাইরে অন্ধকার এখনই ঘন হয়েছে। কর্নেলের হাতে হালদার মশাইয়ের ব্যাগ। কর্নেলকে গম্ভীর দেখাচ্ছিল। হালদার মশাই ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, আমি শুইতাম ছোটবাবুর ঘরে, লক্ষ্য করছি উনি বাইর হইলে নিজের ঘরে তালা দিতেন, তা আপনি রে তিনি কি কইলেন? শিবকালীবাবুকে বলেছি আপনি আমাদের সঙ্গে ট্যুরিস্ট লজেই থাকবেন, তাই উনি ব্যাগটা আমাকে দিতে কোনো দ্বিধা করেননি। আমার মনে একটা ভয় জেগেছে, আজ রাতে হাজরা বাবু কিংবা ভোলা তাকে হয়তো মেরে ফেলার চেষ্টা করবে। আমি বলবো, সব কথা পরে খুলে বলবো, আগে কফি খেয়ে নি। শিবকালীবাবুকে আপনি সাবধান করে দিয়েলেন না কেন? দিয়েছি। আজ রাতে উনি শ্বশুর বাড়িতে থাকবেন, তবে আমাদের সঙ্গে ওর দেখা হবে সময় মতো। হাজরাবাবু আর ভোলা বটগাছের ওদিকে পেছনে কোথায় গিয়েছিল জানতে পেরেছেন? পেরেছি, ওরা গিয়েছিল একটা বিশেষ ধ্বংসস্তূপের কাছে।
বলে কর্নেল ক্লান্তভাবে চুপ করে গেলেন। রাত্রে আমাদের ঘরে বসে খাওয়া দাওয়া হয়ে গেল। পাঁচুকে বলা ছিল সে যেন এঁটো থালাবাটিগুলো নিয়ে যায় এবং কর্নেলের জন্য 1 কাপ কফি দিয়ে যায়। রাত তখন 9টা বাজে। চারদিকে একেবারে স্তব্ধ। দরজা বন্ধ করতে গিয়ে বাইরের বারান্দাটা দেখে নিলাম। জনপ্রাণী নেই। কর্নেল চেয়ারে বসে কফি খাচ্ছিলেন। মাঝখানে একপাশে ক্যাম্প খাটটা পেতে হালদার মশাইয়ের বিছানা তৈরি হয়ে গেছে। তিনি বিছানায় কম্বল মুড়ি দিয়ে বসে বললেন, এইখানে শীতটা বড় বেশি। হ্যাঁ, তা যা বলেছেন। মা গঙ্গার কারণেই শীতের এত বেশি উপদ্রব। ঠিক কইছেন বলে হালদার মশাই একটিপ নস্যি নিলেন। ইতিমধ্যে তিনি কর্নেলের মুখে শুনে নিয়েছেন কিভাবে 2 বার আমরা তাকে উদ্ধার করেছি। সেই কথার জের টেনে এবার তিনি বললেন, কর্নেল স্যার, ওই ওই ভোলারে আমি ছাড়ুন না। ওরা একখান ঠ্যাং এইখান গুলি মাইরা খোড়া কইরা দিমু একবারে। আপনাকে গুলি করতে হবে না, ওর সদ্গতি পুলিশই করবে। আমি টুরিস্ট লজে ফিরে টেলিফোনে থানায় যোগাযোগ করেছি। আমার অভ্যেস তো জানেন, কোথাও বেরোনোর আগে এলাকার পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর বেরোই, কারণ শেষ কাজটা পুলিশকেই করতে হয়। এই ঠান্ডা কনকনে রাতে আবার বেরোবেন নাকি? না, হালদার মশাইকে দড়ি বাঁধা অবস্থায় দেখতে না পেয়ে ভোলা আর তার গার্জেনরা সতর্ক হয়ে গেছে। ওরা নিশ্চিত টের পেয়েছে আমরাই হালদার মশাইকে দড়ির বাঁধন কেটে মুক্ত করেছি। আর তাছাড়া শিবকালীবাবুকে আমি বলেছি তিনি যেন অন্তত আজ রাতের মতো ও বাড়িতে না থাকেন। ভোলা বা রক্ষাকালীবাবু আপনাকে হালদার মশাইয়ের ব্যাগ আনতে দেখেন? ভোলা দেখেছে, তবে রক্ষাকালীবাবু তখন কালীবাড়িতে ছিলেন। ওদের সেবায়িত এসেছিল সন্ধে আরতি দিতে। যাই হোক, আজ রাত্রে বেরোনোর কোনো প্রয়োজন আমি দেখছি না। থানার অফিসার ইনচার্জ মহেন্দ্রবাবু জমিদার বাড়ির আনাচে কানাচে পুলিশ ফোর্স গোপনে মোতায়েন রাখবেন বলেছেন। পাঁচু বিছানার সঙ্গে হালদার মশাইয়ের জন্য একটা মশারিও এনে দিয়েছিল। হালদার মশাইকে কর্নেল মশারিটা খাটাতে সাহায্য করলেন, কারণ পাঁচু কোনো পেরেক বা হাতুড়ি দিয়ে যায়নি। এমন জিনিস স্বভাবত মজুদ থাকে কর্নেলের কিট ব্যাগে। এ রাতে ঘুমটা গাঢ় হয়েছিল। ঘুম ভেঙেছিল কালকের মতো পাঁচুর ডাকে। সে ঘরে ঢুকে টেবিলে চায়ের কাপ রেখে কালকের মতোই আমার মশারিটা গুটিয়ে দিল। উঠে বসে দেখলাম হালদার মশাই এবং কর্নেলের মশারি গোটানো রয়েছে এবং তারা দুজনেই বিছানায় নেই। বুড়ো সাহেবের সঙ্গে পুলিশের সেই অফিসার ভোরবেলা বেরিয়ে গেছেন। আমার নয়, একটা খটকা লাগছে স্যার। খটকা? বলো। জমিদার বাড়িতে ভূতের উৎপাত হয়েছে তো, এ কথা সবাই জানে। ওই পুলিশ অফিসার কি সেই তদন্তেই এসেছেন নাকি স্যার? হ্যাঁ, উনি কর্নেল সাহেবের বন্ধু। আমার নয় একটা সন্দেহ হচ্ছে স্যার। রাজবীরেতে ফিস ফিস করে নেয় বড় বাবু ছোট বাবুর কাছে কে আগে টাকা চায়। সে অন্য কেউ নয়, ওই পাগলা বাবা। জমিদার বাড়িতে বড় বাবুর কাছে থাকার সময় কথায় কথায় ভোলা বলে ফেলেছিল মা কালীর ওই লক্ষ লক্ষ টাকা দামের গয়নাগাটি হাতে বড় বাবু ছোট বাবুর বাবা কালীপ্রসাদ বাবু কলকাতায় ব্যবসা ফেলেছিলেন। সেই ব্যবসায় লোকসান খেয়ে তিনি চলে এসেছিলেন। তারপরে শেষ বয়সে খুব কষ্ট পেয়ে মারাও যান। মা কালীর অভিশাপ স্যার, বুঝলেন না? বুঝেছি। এই সময় বাইরে থেকে ম্যানেজার সুরঞ্জন বাবুর গলা শোনা গেল। এই পাঁচু, ছোট সাহেব কি ঘুম থেকে উঠেছেন? বলে তিনি পর্দা ফাঁক করে একটু হাসলেন। আজ তো একটু সকাল সকাল উঠতে পেরেছেন। তো কর্নেল সাহেব ফোন করে আমাকে বললেন যে আপনাকে যেন একটা খবর দিই। কি খবর? কর্নেল সাহেব জমিদার বাড়িতে অপেক্ষা করছেন, আপনাকে তিনি শিগগির সেখানে যেতে বললেন। আমি তাড়াতাড়ি বাথরুম সেরে পোশাক বদলে তৈরি হয়ে নিলাম। আজ পাঁচু আমার অস্ত্রটা দেখতে পাইনি, কারণ ওটা আমি তোষকের তলায় ম্যাট্রেসের উপর রেখেছিলাম। 6 রাউন্ডার .22 ক্যালিবারের অস্ত্রটি প্যান্টের ডান পকেটে ঢুকিয়ে বেরিয়ে এলাম।
তারপর দরজায় তালা এঁটে হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে নেমে গেলাম। 8:15 বাজে। চারপাশে গাঢ় কুয়াশা। সতর্কতার জন্য প্যান্টের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে হাঁটতে থাকলাম। ডান হাতের আঙুল রিভলভারের ট্রিগারে রাখা, যেন হঠাৎ আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করতে পারি। যেতে যেতে বারবার ভাবছিলাম, কর্নেল জমিদার বাড়িতে এখন করছেনটা কি? আমাকেই বা তিনি ডাকলেন কেন? কোনো ঘটনা ঘটেনি তো? সেই আমবাগানের ভেতর দিয়ে শর্টকাট করে জমিদার বাড়িতে গিয়ে দেখি বাইরে পুলিশের জিপ আর একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এক দঙ্গল সশস্ত্র কনস্টেবল আর কয়েকজন অফিসার মূর্তির মতো দাঁড়িয়ে আছে। খোলা গেট দিয়ে আমি ভেতরে ঢুকেই দেখলাম কর্নেল আর হালদার মশাই রক্ষাকালী বাবুর সঙ্গে কথা বলছেন। আমাকে দেখে কর্নেল বললেন, এসো এসো জয়ন্ত, একটা অভাবিত ঘটনা ঘটে গেছে। বলছি, শিবকালী বাবুর কোনো বিপদ হয়নি তো? শিবু লাশ আনতে গেছে। লাশ? কার লাশ? পাগলা বাবার। এইখানে আইয়া শুনছি সকলে পাগলা বাবার ভয়ে একেবারে তটস্থ। একলা দোকলা দেখলে সে নাকি ঢিল চড়ে। হালদার মশাই, আপনি বড়বাবুর সঙ্গে কথা বলুন। এসো এসো জয়ন্ত। ঠাকুর বাড়ির দরজা খোলা ছিল। সেদিকে বেরিয়ে দেখি পুকুরের পূর্ব পাড়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে 2জন কনস্টেবল আর 4টে লোক একটা স্ট্রেচারে চাপিয়ে লাশ আনছে। তারা এদিকে না এসে পুকুরের দক্ষিণ পাড় দিয়ে ঘুরে ঠাকুর বাড়ির পেছনে অদৃশ্য হলো। চলো তোমায় জায়গাটা দেখিয়ে আনি। তুমি কাল আমাকে জিজ্ঞেস করছিলে অ্যাডভোকেট হাজরা বাবু আর ভোলা বটগাছের ওদিকে কোথায় গিয়েছিল, তাই তো? চলো চলো, দেখবে। পুকুরের উত্তর পাড় হয়ে কর্নেলকে অনুসরণ করে ধ্বংসস্তূপে ঢুকতে হলো। তারপর ডান দিকে ঘুরে ফাঁকা জায়গা দিয়ে এগিয়ে সামনে সেই বটগাছটা দেখতে পেলাম। বটগাছটার ওপাশে একটা ঢিবি দেখা যাচ্ছিল। তারপরই চোখে পড়ল ওই জায়গায় কেউ বা কারা মাটি খুঁড়েছে এবং সেই মাটি ঢিবির আকার নিয়েছে। গর্তটা প্রায় 6 ফুট গভীর। সেই গর্তের ভেতর থেকে আমাদের পায়ের কাছ অবধি চাপ চাপ টাটকা রক্ত। রক্তগুলো জমাট বেঁধে গেছে। উত্তেজনায় আমার শরীর যেন গরম হয়ে উঠেছিল। বললাম, এখানে সেই পাগলা সাধুর লাশ পড়েছিল মনে হচ্ছে। প্রথমে কার চোখে পড়েছিল এটা? আমার দুর্ভাগ্য জয়ন্ত, তুমি তো দেখে আসছো, যেখানেই যাই চিরকালের অদৃশ্য এক আততায়ী আমার সামনে একটা করে রক্তাক্ত লাশ ছুঁড়ে ফেলে আমাকে চ্যালেঞ্জ করে। আচ্ছা, লাশটা কি আপনারাই আবিষ্কার করেছিলেন? কাল এদিকটা দেখবার সময় পাইনি, তাই হালদার মশাইকে সঙ্গে নিয়ে এখানে এসেছিলাম। পাগলা বাবাকে মাথা আর বুকে কেউ গুলি করে মেরেছে। হ্যাঁ, এখানেই মেরেছে। তারপর গর্ত খুঁড়ে তার লাশটা পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল। নিশ্চয়ই বটগাছের ওদিকে কেউ পাহারা দিচ্ছিল। আমাদের সাড়া পেয়ে লাশটা গর্তে ফেলে দিয়ে পালিয়ে যায়। আমি হালদার মশাইকে এখানে পাহারায় রেখে থানায় গিয়েছিলাম। হালদার মশাইয়ের হাতে রিভলভার দেখে খুনিরা এসে পড়লে নিশ্চয়ই ভয় পেত। কাল বিকেলে ভোলা আর হাজরাবাবু এখানে কোথায় এসেছিল? আমার অঙ্কের হিসেবে বলা যায় ওরা দুজনে এখানে পাগলা বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। জয়ন্ত, আমার দৃঢ় বিশ্বাস পাঁচুর ধারণা সত্য। এই পাগলা বাবাই জমিদার বাড়ির ছোট শরিক হরকালী বাবু। তিনি সম্ভবত একটু ছিটগ্রস্ত ছিলেন, কিন্তু গোপনে এই এলাকায় তার ঘোরাঘুরির একটাই কারণ থাকা সম্ভব, মা কালীর চুরি যাওয়ার গয়নাগাটির খোঁজ সম্ভবত তিনি রাখতেন। তাই এখানে ফিরে এসেছিলেন সন্ন্যাসী হয়েও। কর্নেল হঠাৎ থেমে গেলেন। তারপর কারো উদ্দেশ্যে বলে উঠলেন, আসুন আসুন মিস্টার চ্যাটার্জি, জয়ন্তর কথা আপনাকে বলেছি। জয়ন্ত কাঞ্চনপুর থানার ওসি
মিস্টার মহেন্দ্র চ্যাটার্জি। রক্ষাকালীবাবু পাগলা বাবার লাশ দেখে বললেন তিনি তাকে চেনেন না, কিন্তু শিবকালীবাবু জোর দিয়ে বললেন তিনি মুখ দেখে চিনতে পেরেছেন এটা তার ছোট কাকা হরকালী রায়ের লাশ। তিনি বরাবরই ছিটগ্রস্ত ছিলেন, কিন্তু এমন মানুষকে কে গুলি করে মারবে তিনি কিছুতেই বুঝতে পারছেন না। এই গর্তটা গত রাতেই খুঁড়ে রাখা হয়েছিল, কারণ খুনিরা জানতো পাগলা বাবা প্রায় বটতলায় এসে বসে থাকেন। অবশ্য এটা আমার একটা ধারণা। হ্যাঁ, আমি হরকালী রায় সম্পর্কে সব খবর এই থানায় এসেই পেয়ে গিয়েছিলুম। ঠিক যেন সেই ভাওয়াল সন্ন্যাসীর মামলা। মৃত্যুর পর সেই লোক জীবিত হয়ে কি করে বাড়ি ফিরতে পারে প্রথমে বুঝতে পারিনি। পরে বুঝেছিলুম ঝড় বৃষ্টির রাতে অর্ধমৃত হরকালীবাবুকে ভুল করে মৃত ভেবে নাকি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তারপর যেভাবেই হোক তিনি কারো সাহায্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন, কিন্তু ওইভাবে বিপর্যস্ত হবার ফলে তার স্নায়ু বিকৃতি ঘটে যায়। আপনি ঠিকই বলেছেন, আমারও একই ধারণা। কিন্তু প্রশ্ন হলো ওকে এভাবে খুন করলো কে, এবং খুনের উদ্দেশ্যই বা কি? ভোলাকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ আমরা এসেই লক্ষ্য করেছিলাম তার পায়ে এবং হাতে একটু আধটু কাদা লেগে আছে। সে ভালো করে কাদা ধোয়ার সময় পায়নি। জেরার চোটে তার পেট থেকে কথা বের করতে অসুবিধে হবে না। চলুন জমিদার বাড়ির আরেক পাগলা রক্ষাকালী রায় কি বলছে দেখা যাক। রক্ষাকালী বাবুর একটা বন্দুক আছে, কিন্তু আমার মতে পাগলা বাবাকে বন্দুকে নয়, পিস্তল বা রিভলভারের গুলিতে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হয়েছে। কিন্তু খুনের মোটিভটা কি, আপনার মতটা শোনা যাক। জমিদার বাড়ির গৃহদেবতার বহু লক্ষ টাকা দামের গয়নাগাঁটি চুরি গিয়েছিল। হ্যাঁ জানি, এখানকার সবাই জানে সে কথা। আমার কেন যেন মনে হচ্ছে সেই গয়নাগাঁটি জমিদার বাড়ির কোনো শরিকই চুরি করেছিল, এবং এখনো তা এখানেই কোথাও লুকোনো আছে। পাগলা বাবা হরকালী রায় যেভাবেই হোক তার খোঁজ পেয়েছিলেন। তার কাছ থেকে সে কথা জানার জন্যই সম্ভবত তার উপরে বরাবর অত্যাচার হতো, এবং তাকে রাগের বশেই খুন করা হয়েছে। কর্নেল সাহেব, আপনি ঠিক বলেছেন, আমরা এই পথেই এগোবো। পুকুরের দক্ষিণ পাড়ে ঝোপ জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে কর্নেল এবং ওসি মিস্টার চ্যাটার্জি চাপা গলায় কিছু আলোচনা করছিলেন। মন্দিরের কাছাকাছি আসার পর এক পলকের জন্য আমার চোখে পড়ল কেউ যেন এইমাত্র মন্দিরের আড়ালে চলে গেল। আমি চাপা স্বরে কথাটা বলতেই কর্নেল একদিকে এবং মিস্টার চ্যাটার্জি অন্যদিকে মন্দিরের পেছনে অদৃশ্য হলেন। পরক্ষণেই একটা ধস্তাধস্তির শব্দ কানে এলো। এক লাফে এগিয়ে গিয়ে দেখি একটা সন্ডা মার্কা গুঁফো লোককে দুজনেই ধরে আছেন। লোকটা এবার গর্জে উঠল, ছাড়ুন ছাড়ুন, আমি একজন অ্যাডভোকেট, আমার নাম HP হাজরা, রক্ষাকালী বাবু আমার মক্কেল, ছাড়ুন। মিস্টার চ্যাটার্জি পুলিশের লোক। তিনি তার সোয়েটারের গলার দিকটা খামচে ধরে ব্যাটন দিয়ে পিঠের দিকটায় আঘাত করলেন। তারপর হাসতে হাসতে বললেন, বুঝলেন কর্নেল সাহেব, কৃষ্ণনগরের অ্যাডভোকেট শচীন্দ্র চৌধুরীর পালিয়ে যাওয়া সেই মুহুরি এই হাজরাবাবু। অনেক টাকা চুরি করে এখানে এসে হাজরাবাবু গা ঢাকা দিয়ে আছে। ওকে আমরা খুঁজছিলুম। আসামিকে নিয়ে চলুন মিস্টার চ্যাটার্জি, ব্যাপারটা বেশ জমে উঠবে। কারণ রক্ষাকালীবাবু এই লোকটাকে অ্যাডভোকেট বলে আমাদের মিস্টার হালদারকে এবং তার ভাই শিবকালীবাবুকেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যে একজন পুলিশ অফিসার এবং কয়েকজন সশস্ত্র কনস্টেবল ওই দরজা দিয়ে বেরিয়ে আসছিলেন। অফিসারটি অবাক হয়ে বললেন, এটাকে যেন চিনি চিনি মনে হচ্ছে স্যার। এই সেই হরিপদ হাজরা। মনে হচ্ছে জমিদার বাড়ির একটা চক্রান্তে লোভের বশে হরিপদ হাজরাও জড়িয়ে গিয়েছিল। জমিদার বাড়ির প্রাঙ্গণে ঢোকার পর রক্ষাকালীবাবু হাউ মাউ করে বললেন, আমাদের অ্যাডভোকেটকে কেন ধরেছেন আপনারা? এ একজন মুহুরি, তার অ্যাডভোকেটের টাকা চুরি করে এখানে গা ঢাকা দিয়ে আছে।
এতক্ষণে বুঝতে পারছি দাদা ভোলা আর এই লোকটাকে সঙ্গে করে মা কালীর হারানো গয়নাগাটির খোঁজে চক্রান্ত করছিল। রক্ষাকালী বাবু, আপনার ওই বন্দুকটা ছাড়া কি আর কোনো আগ্নেয়াস্ত্র আছে? না, আমি বুঝতেই পারছি না এসব এসব কি হচ্ছে। এই হরিপদ হাজরাকে প্রিজন ভ্যানে নিয়ে যান মিস্টার বোস। সেই পুলিশ অফিসারটির ইঙ্গিতে দুজন তাগড়াই চেহারার কনস্টেবল তাকে বাইরে নিয়ে গেল। হালদার মশাই এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। এবার বললেন, ওসি সাহেব, এবার আগে রক্ষাকালী বাবুর ঘরখান সার্চ করা উচিত। আমাদের প্ল্যান তৈরি। চলুন রক্ষাকালী বাবু, আগে আপনার ঘরটা দেখা যাক। দোতলায় ওই ঘরে তালা দেওয়া ছিল। পাশে শিবকালী বাবুর ঘরেও লক্ষ্য করলাম তালা আঁটা আছে। রক্ষাকালী বাবু তার পাঞ্জাবির পকেট থেকে চাবি বের করে ঘরের তালা খুললেন। কর্নেলের ইঙ্গিতে হালদার মশাই এবং একজন কনস্টেবল জানলাগুলো খুলে দিল। তারপর সুইচ টিপে আলো জ্বালল। রক্ষাকালী বাবু একটা চেয়ারে বসে বিকৃত মুখে বললেন, সারা রাত অন্ধকারে রেখে এতক্ষণে আলো। লক্ষ্য করলাম কর্নেল আচমকা তার হাতের বন্দুকটা কেড়ে নিয়ে তার গায়ের আলোয়ান খুলে ফেললেন। এবার চমকে উঠে দেখলাম আলোয়ানের তলায় ফুল হাতা সোয়েটারের বুকে কয়েক জায়গায় রক্তের ছাপ। তারপর তার পরনের পাজামার খানিকটা তুলে ধরে কর্নেল বললেন, এই দেখুন দেখুন দেখুন, সেই গর্তটার কালো কাদা লেগে আছে পায়ের এই ওপরের দিকে। উনি শুধু পায়ের পাতাটুকু ধুয়ে এসেছেন। রক্ষাকালী বাবু কর্নেলের কাজে বাধা দিতে সাহস পাননি। এবার কাঁদতে কাঁদতে বললেন, আমি ছোট কাকাকে খুন করি নাই। বজ্জাত হরিপদ হাজরা কাকার উপর অত্যাচার করতে করতে গুলি চালিয়ে দিল। আমি তো তখন কাকাকে দু হাতে চেপে ধরেছিলাম। তাহলে গুলি করে খুন করেছে আপনার স্যাঙ্গাত ওই হাজরা? রিভলভার না পিস্তল আমি তা জানি না, আমার কাছে হাজরা বাবুই লুকিয়ে রেখেছিল। হাজরা বাবুর কাছে তো সেটা নেই। কোথায় সেটা? আমি তা জানি না। এতক্ষণ শিবকালী বাবু বড় বড় চোখে তাকিয়ে সব দেখছিলেন এবং শুনছিলেন। এবার রাগে খাপ্পা হয়ে বললেন, আমি সব বুঝতে পেরেছি। আমাকে লুকিয়ে তুমি ভোলা আর হাজরা বাবু গুপ্তধন খুঁজে বের করার চক্রান্ত করেছিলে। আমাকে তার ভাগ দিতে চাওনি বলেই আমি এ বাড়িতে এলে তুমি ভূতের ভয় দেখাতে। এই সময় বারান্দায় এক ভদ্রলোককে দেখা গেল। তাকে দেখে শিবকালী বাবু বললেন, ওই আমার শ্বশুর মশাই এসে গেছেন। উনি আমাকে নিষেধ করতেন এদের চক্রান্তের পিছনে ওত পাততে। কথাটা তুমি ভুলে গেছো বাবাজি। শাহবাজ খান কাবুলিওয়ালার কথা তোমার মনে নেই? সেই এলাকায় টাকা ধার দেওয়ার কারবার করত। তবে সে ডাকাতের হাতে মারা পড়েছিল। বেশি দিনে তো নয়, 10-12 বছর আগের কথা। এরপর যারা তার টাকা ধার নিয়েছিল, রাত দুপুরে তাদের বাড়ির আনাচে কানাচে তার ভূত ফিস ফিস করে দেনার পরিমাণ জানিয়ে যেত। এ নিয়ে কাঞ্চনপুর একেবারে ভয়ে তটস্থ হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে পড়ে গেছে সেই কাবুলি ভূতের কথা। কিন্তু আমি যে স্পষ্ট শুনেছি, নিচের ঘরের দেওয়াল ঘড়িতে 1টা বাজলেই দাদা চেঁচামেচি করে বন্দুক ছুটতেন। আর আমার ঘরের জানলার কাছে কাবুলি ভূতটা বলতো সুদে আসলে 1 লাখ। আরে আপনারে ভয় দেখাই তো আপনার দাদা, যাতে আপনি এইখানে না আইসা শ্বশুর বাড়িতে তাইকা যান। হ্যাঁ, আমার কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ হয়েছিল। তাই তো মাঝে মাঝে পৈতৃক বাড়িতে এসে রাত কাটাতুম। কর্নেল দেওয়ালে টাঙানো বড় বড় অয়েল পেন্টিং দেখছিলেন। হঠাৎ জানলার পাশে একটা অয়েল পেন্টিং দেওয়াল থেকে একটু সরাতেই কি একটা চৌকো জিনিস মেঝেতে পড়ল। ওটা কি? টেপ রেকর্ডার মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটার পাশে তার জড়িয়ে হুক তৈরি করা হয়েছে। এক মিনিট বলে তিনি খাটের তলায় টর্চের আলো ফেললেন। তারপর একটা লম্বা কঞ্চি বের করে বললেন,
প্ল্যানটা আশা করি এবারে বুঝতে পারছেন মিস্টার চ্যাটার্জি। কর্নেল হুকের ভেতর কঞ্চিটা ঢুকিয়ে সুইচ টিপে দিলেন। প্রথমে খসখস করে কিছুটা শব্দ, তারপর স্পষ্ট জোরালো গলায় বেজে উঠল, সুদে আসলে 1 লাখ। ওসির নির্দেশে একজন পুলিশ অফিসার কঞ্চি আর টেপ রেকর্ডারটা নিয়ে গেলেন। এবার শিবকালীবাবু দাদার দিকে আঙুল তুলে গর্জন করলেন, ঠক জোচ্চোর, তোমার পেটে পেটে এই বুদ্ধি ছিল? তুমি নিজের ছোট ভাইকে ভয় দেখিয়ে তোমার চক্রান্ত থেকে দূরে সরাতে চেয়েছিলে। ধর্মের কল না বাতাসে নড়ে, বুঝলে? বাতাসে নড়ে। কর্নেল আরও একটা ছবির কাছে গেলেন, বললেন, বাঁধানো ছবি একইভাবে অনেক দিন টাঙানো থাকলে তার নিচের দাগটা দেখা যায় না। এটাকেও দেখছি নড়ানো হয়েছিল। দেখি দেখি দাঁড়াও, কি বেরোয় এবারে এটার পেছন থেকে। পেছন থেকে এবার বেরোলো একটা লাল ছেঁড়া কাপড়ে বাঁধা পুঁটলি। কর্নেল সেটা খুলে দেখেই বললেন, এটা হচ্ছে গৃহদেবতার লক্ষ লক্ষ টাকার দামি জিনিস কোথায় লুকিয়ে রাখা হয়েছে তারই একটা নকশা। কিন্তু সমস্যা হচ্ছে সারা এলাকা তো এখন ধ্বংসস্তূপ, তাই এর মধ্যে থেকে ওই গুপ্তধন উদ্ধার করা তো খুবই কঠিন। আরে আমি ছোট কাকা বাবুর কাছ থেকে এই নকশা কেড়ে নিইনি। হাজরা বাবু তাকে গুলি করার জন্য পিস্তল তুলেছে দেখে ছোট কাকা এটা আমার দিকে ছুড়ে দেন, আর তারপর হাজরা পর 3টে গুলি করার পর আমার বুকে ঝাঁপিয়ে পড়েন তিনি। আমি জানতাম না হাজরা বাবু আর ওই বদমাস ভোলা তাকে এভাবে মেরে ফেলবে। এই নকশাটা আমি হাজরাকে দিইনি, বলেছিলাম বাড়িতে এসো, তারপর কথা হবে। পুলিশ অফিসার তাকে টানতে টানতে নিয়ে গেলেন। এরপর আমরা নিচের তলায় ভোলার ঘরে গেলাম। পুলিশ ঘরটা তন্ন তন্ন করে খুঁজেও সেই আগ্নেয়াস্ত্রটা পেল না। এই সময় কর্নেল চুরুট ধরিয়ে উঠোনে নেমে কি যেন ভাবছিলেন। তার হাতে তখনও সেই লাল ন্যাকড়ায় বাঁধা নকশাটা। তিনি সেটা আমাকে ধরতে দিয়ে ডাকলেন, মিস্টার চ্যাটার্জি, আমি নিশ্চিত নই, তবে আমার ধারণা হরিপদ হাজরা মন্দিরের পেছনে লুকিয়ে নিশ্চয়ই কোন একটা কাজ করছিল। তার তো ঘটনার পরেই গা ঢাকা দেওয়ার কথা। যে আসুন দেখি হাজরা কি করছিল। কর্নেলের পেছনে আমিও হালদার মশাই এবং কর্নেলের আগে ওসি মিস্টার চ্যাটার্জি সেই দরজা দিয়ে ঠাকুর বাড়িতে গেলাম। মন্দিরের পেছনে কিছু ঝোপঝাড় আছে। কর্নেল একটা ঝোপের সামনে থমকে দাঁড়ালেন। দেখলাম ঝোপটা কাত হয়ে আছে, নিচের মাটিটাও যেন পায়ে চেপে বসানো। কর্নেল ঝোপটা দুহাতে টেনে শেকড় শুদ্ধ উপড়ে ফেললেন। তারপরই রুমালে জড়ানো একটা জিনিস দেখা গেল। মাই গুডনেস, এটা তো দেখছি একটা 6 রাউন্ডার রিভলভার। মিস্টার চ্যাটার্জি রুমালে জড়িয়ে রিভলভারটা নিয়ে একটু হেসে বললেন, কর্নেল সাহেব সম্পর্কে যা শুনেছিলাম তার প্রমাণ আজ বারবার পেয়েছি। কর্নেল স্যার, এই ম্যাপ খান পাইলে মা কালীর গয়নাগাটি সমস্ত উদ্ধার করতে পারবেন। আগে মামলাটা শেষ হোক, দোষীরা সাজা পাক, তারপর আবার একবার কাঞ্চনপুর এসে হানা দেওয়া যাবে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক, এনামুল, নীল, অমিত, রণদীপ, নিহারেন্দু এবং কর্নেলের ভূমিকায় সতীনাথ মুখোপাধ্যায়। স্ক্রিপ্টে শালিনী, শব্দ সংযোজনে নীলাভ, আবহে সায়ন। এই গল্পটা আমরা নিয়েছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত দুষ্প্রাপ্য কর্নেল সংগ্রহ এই বইটি থেকে। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী, কাঞ্চনপুরের প্রেত রহস্য। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।